নমস্কার, আমি বিশ্বজিৎ পান্ডা। ভাষা ও ভবিষ্যৎ নিবেদিত কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আছেন অতিথি হিসেবে সাহিত্যিক অহনা বিশ্বাস। অহনাদি, তোমাকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে, আমাদের এই শোয়ে। সরাসরি প্রশ্নে চলে আসি। আগামী ১-১.৫ ঘন্টা ধরে আমরা তোমার কথা শুনবো, তোমার বড় হওয়া, তোমার সাহিত্য চর্চার কথা শুনবো। আমি প্রথমে জানতে চাইবো, ছোটবেলায় কি তোমার সাহিত্য চর্চার পরিবেশ ছিল বাড়ির মধ্যে? হ্যাঁ, সাহিত্য চর্চার পরিবেশ ছিল, কারণ আমার মা, বাবা, দিদিমা যাদের সঙ্গে থাকতাম তারা সবাই সাহিত্য পড়তেন। আর আমাদেরও একমাত্র বিনোদন বলো আর যাই বলো, সেটা সাহিত্যই ছিল। কাজে সাহিত্যের একটা পরিমণ্ডল বাড়িতে ছিল। বাড়িতে কেউ লেখালেখি করতেন? হ্যাঁ, লেখালেখি বাবা করতেন, মা পরবর্তীকালে করেছেন। আর লেখালেখি করার জন্য আমাকে উৎসাহও দেওয়া হতো। তুমি ছোটবেলায় মানে কোন সময় থেকে লিখতে? আমি লিখছি খুবই ছোট থেকে, মানে তখন লেখানো হতো হয়তো, পাড়ার পত্রিকা প্রকাশ হতো, সেহেতু আমি 7-8 বছর বয়স থেকেই লিখি। কবিতাই লিখতে তো? কবিতা দিয়ে সাহিত্য চর্চা না, শুরু? না, 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 ছোটবেলাতে গল্প লিখতাম। তার অনেক পরে আমি কবিতা লিখেছি, মানে আমি যখন আহ 9, 10, 11, 12 পড়ি তখন কবিতা লিখেছি। তারপরে তুমি সিরিয়াসলি যখন সাহিত্য চর্চা করলে, কবিতা একটু হলেও কমে গেল অন্তত পরের দিকে, যদিও তোমার বেশ কয়েকটা কবিতার বই প্রকাশিত হয়েছে, কবিতা সংগ্রহ বেরিয়েছে। অষ্টাবক্র রমণী কথা, সবুজ শাড়ি পরাদের দেশ ইত্যাদি কবিতার বই তোমার প্রকাশিত হয়ে গিয়েছে। তারপরে যখন গল্প কবিতা লিখতে এলে তখন তো কবিতাটা একটু কমে গেল। না, আমি কবিতা কমে গেল মানে আমি কবিতার মধ্যে দিয়ে আমার যা কিছু বক্তব্য সেটা প্রকাশ করতে পারছিলাম না। আমার তখন মনে হলো আমার গদ্যে আসা জরুরি, কারণ কবিতাটা আমার কাছে খুবই একটা দৈব ব্যাপার ছিল। এটা আমার হাতের আঙুলে যে কোনো সময় আমি লিখে ফেলতে পারতাম না। বা পরবর্তীকালেও যখন লিখেছি খুব ইন্সপায়ার্ড হয়ে লিখেছি, নইলে লিখতে পারিনি। কিন্তু আমার যা কিছু বক্তব্য ছিল, ভাবনা চিন্তা ছিল, সেটা আমার কবিতায় ধরছিল না। সে কারণে আমি পুরোপুরি আর কি গল্প উপন্যাসে আসি। এইটা মোটামুটি কোন সময় যে মনে হলো কবিতা দিয়ে তো আমি আমার বক্তব্য, মানে তুমি তোমার বক্তব্য প্রকাশ করতে পারছো না, তার জন্য উম, একটু বড় স্প্যান দরকার, গদ্যের আশ্রয় নিতে হবে? তখন তোমার বয়স কত, বা তুমি কি করছো, কোথায় পড়ছো আমার ইত্যাদি? তখন জাস্ট গ্রাজুয়েশন শেষ হয়েছে যে সময়টায়, সেই সময়টায় আমার মনে হলো যে আমার কবিতাটা আমি সবটুকু আমার নিজের ভাবনা চিন্তাকে দিতে পারছি না। একেবারে ছোটবেলায় গল্প লিখতে, তারপরে মাঝখানে ওটা বন্ধ হয়ে গেল, অর্থাৎ তোমার হ্যাঁ। সিরিয়াস সাহিত্য চর্চা যদি আমি গল্প উপন্যাস ধরে নিই, সেটা উম, ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার সময় থেকে, গ্রাজুয়েশনের সময় থেকে। কবিতা তো আমার বিএ ফার্স্ট ইয়ার যখন পড়ি তখনই দেশে কবিতা বেরিয়েছে। করে মানে কথা শারদীয় সাহিত্যের কথা দেশেও। বলছি। আচ্ছা, কথা সাহিত্য আমার তো এমএ ফার্স্ট ইয়ারে পড়ি যখন, তখনই দেশে কবিতা ও গল্প বেরিয়েছে। গল্প। আচ্ছা আচ্ছা। এবার তোমার এই কবিতা নিয়ে একটা দুটো কথা বলি। তোমার কবিতার বইয়ের নাম আমি এক্ষুনি বলেছিলাম, যেমন ধরো অষ্টা বক্র রমণী কথা, এই শব্দের মধ্যে হুম, একটা রমণী শব্দটা আছে। হুম, সবুজ শাড়ি পরাদের দেশ, শাড়ি, এখানেও একটা নারী কেন্দ্রিক ইমেজ আছে। হুম। পরবর্তীকালে তোমার গল্প উপন্যাস নিয়ে আজকে আমরা বিস্তৃতভাবে কথা বলবো, সেখানেও দেখবো নারী প্রাধান্য। তো তোমার কবিতার মধ্যেও কি সেই নারী প্রাধান্য থেকেছে বেশি? ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর, অষ্টবক্র রমণী কথা, এটা কি পুরো নারী বিষয়ক কাব্য সংকলন? প্রথমত আমি তো নারী, আমার দেখা চোখ একজন নারীর চোখ, এটা স্বাভাবিক। আমার সেটা একজন নারী হিসেবে বেড়ে ওঠা আছে। একটা ছেলে যেভাবে বেড়ে ওঠে একজন মেয়ে সেভাবে বেড়ে ওঠে না। কাজেই আমি যখন দেখছি সেটা নারীর চোখেই দেখছি। যদিও সেটা সবসময় আমি খুব মানে এ ব্যাপারে সচেতন ছিলাম না, বা হয়তো কোনো মানুষই সচেতন থাকে না, কিন্তু শেষ পর্যন্ত যখন আমি নামকরণ করি কিংবা একটা সমস্তগুলো মিলিয়ে ভাবি, তখন সেটা তো একটা নারী কেন্দ্রিক হয়েই যায়।
আর আমার সময়, আমার বড় হয়ে ওঠা, সেটা তো খুব বেশি পুরুষের সঙ্গে মিলেমিশে বড় হয়ে ওঠা নয়। আমরা মেয়েদের সঙ্গেই থাকতাম, মেয়েদের হস্টেলে থাকতাম। খুব বেশি আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠার জন্য খুব বেশি যে আমাদের ছেলে বন্ধু ছিল এমনও নয়। তার ফলে হয়তো অনেক বেশি মেয়েদেরকে দেখার সুযোগ পেয়েছি। সেই সুযোগ পাওয়া থেকেই তোমাকে যখন বিষয় নির্বাচন করতে হয়, তখন তোমার জানা বিষয়ই তো তুমি নির্বাচন করবে। তার খুব ফলে সেগুলোই আমি লিখেছি। এর মধ্যে বিশেষ বিশেষত্ব নেই আর কি। খুব স্বাভাবিক, কিন্তু যে মুহূর্তে তুমি একটা কাব্য সংকলনের নামকরণের মধ্যে রমণী শব্দটার ব্যবহার করছো, সেখানে কিন্তু সচেতন ভাবে একজন নারী হিসেবে যে নারী ভাবনার কথা বললে, তোমার চারপাশের কথা বললে, যাদের সঙ্গে মেলামেশা করে তুমি বড় হয়েছে বললে, তার থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে। এটা বিশেষই, এটা মানে বিশেষত্ব আরোপ করা হচ্ছে। আমি এইটার থেকে জানতে চাইছিলাম যে তুমি নামকরণের মধ্যে নারীর ব্যাপারটা রাখছো, সেইটা কিন্তু আসলে শুধুমাত্র মেয়ে ভাব বলে নয়। না, মেয়েদের সঙ্গে মিশিয়েছি, এটা সত্যি। তার ফলে মেয়েদের সমস্যাও বুঝতে পেরেছি, মেয়েদের নিজস্বতাও বুঝতে পেরেছি, এবং রাজনৈতিকভাবে মেয়েদের অবস্থানটাও বুঝতে পেরেছি। এই যে দ্বন্দ্ব, নারী পুরুষের দ্বন্দ্ব, কিংবা রাজনৈতিকভাবে মেয়েদের অবস্থানগত দ্বন্দ্ব, রাজনৈতিক বলতে আমি মানে পারিবারিক সামাজিক রাজনীতির কথা বলতে চাইছি। সেখানে যে মেয়েদের অবস্থান, এই অবস্থানটা সম্পর্কে আমি কি কারণে জানি না, আমি খুব অল্প বয়স থেকেই সচেতন ছিলাম। এই সচেতনতা আহ যেহেতু আমাকে গড়ে উঠতে সাহায্য করেছে, সে কারণে আমার যে ভাবনা চিন্তা তার মধ্যেও এটা ছিল। কাজেই কবিতাগুলোর মধ্যেও সেইভাবে এসেছে। একজন নারী, যে নারীকে মানুষ, সাধারণ মানুষের একটা নারীত্বের নির্মাণ আছে, সামাজিক নির্মাণ আছে নারীত্বের। কিন্তু সে যখন সাধারণ মানুষ, সে যখন নিজেকে দেখে, তখন তার সামাজিক নারীত্বের থেকে তার নিজের নারীত্ব আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়ার যে কথা, আমি তো নিজের কথা বলি, বা আমি এক ব্যক্তির কথা বলি, একজনের কথা বলি, যে সচেতন ভাবে নারীত্বকে নির্মাণ করে। সে নারীত্বের সঙ্গে সামাজিক নারীত্বের একটা দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বটা কবিতায় বা যে কোনো লেখার মধ্যে এটা প্রকাশ পায়। তুমি একটু আগে বলছিলে যে নারীর রাজনৈতিক অবস্থান, মানে পারিবারিক সামাজিক অবস্থানের কথা বলছিলে। সেটা আমরা তোমার গল্প উপন্যাসের আলোচনায় আরো বিস্তারিত ভাবে আলোচনা করবার সুযোগ পাবো। এইখানে আমার তোমার কয়েকটা গল্পের কথা মনে পড়ছে, বা তোমার লেখার একটা প্রবণতার কথা মনে পড়ছে, অবশ্যই কথা সাহিত্যের। হয়তো কবিতা আমি অত বিস্তৃত ভাবে পড়িনি, বা কবিতার ওই এ, কি বলবো, ওই স্তম্ভগুলোকে, পিলার গুলোকে চিহ্নিত করা একটু কঠিন। গল্প উপন্যাসে অপেক্ষাকৃত সুবিধা হয় আমাদের মতো পাঠকদের। তো আমি দেখেছি নারী নির্যাতনের একটা বড় জায়গা তোমার গল্পে আছে। আমার যেমন এই মুহূর্তে মনে পড়ছে জুগুপ্সা গল্পের কথা, অস্থাবর গল্পের কথা, মা পৃথিবীর কথা, এমনকি তোমার উপন্যাসগুলোতেও আছে, বসতি জীবনে তো আছেই, আরো অনেক লেখাতে আছে। তো এই নারী নির্যাতন এই ব্যাপারটা তুমি একটু আগে বললে কম উম মানুষের সঙ্গে মিশেছো, বা মেয়েদের মধ্যে, বেশ ছেলেদের মধ্যে মেশার সুযোগ পাওনি। এই নারী নির্যাতনের ব্যাপারটা তুমি যে আবহে বড় হয়েছো, তোমার শৈশবে কৈশোরে, এইটা তুমি কিভাবে দেখেছিলে, বা যে কারণে তোমার মেয়েদের রাজনৈতিক অবস্থান সম্পর্কেও সচেতন হয়েছে? আমার মনে হয়েছে যে তুমি যে একটু আগে বললে রাজনৈতিক অবস্থান মেয়েদের, সেই প্রেক্ষাপটেই আমরা এই গল্পগুলোর কথা বলতে পারি, যেগুলোর কথা বললাম, যেখানে নারী নির্যাতন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আসলে আ- আহ, আমি যে পরিবারে বড় হয়েছি, সেই পরিবার শিক্ষিত পরিবার, একটু রুচিশীল পরিবার থাকলেও, আমি যে জায়গায়, যে পাড়া প্রতিবেশীদের মধ্যে বড় হয়েছি,
তারা একটা নিম্নবিত্ত আহ, অংশের মধ্যে পড়ে, এমনকি বস্তি অঞ্চলেও আমি আমার যাতায়াত ছিল পাড়ার সূত্রে, এবং তাদেরকে আমার চিরকাল আপন লোকই লাগতো। আমার তাদেরকে মনে হতো না তারা বাইরের কোনো মানুষ, এরকম সেটা কখনো মনে হয়নি। তো তার ফলে তাদের সঙ্গে যে একাত্মতা বোধ করেছিলাম, সেই একাত্মতা বোধের কারণেই হয়তো তাদের সম্পর্কে আমার জানা ছিল। এই জায়গাতে আমি কিন্তু অনেক উম, দেখেছি যে নারী নির্যাতন দেখেছি, কিন্তু নারী নির্যাতন যে দেখেছি সেটা কেবলমাত্র এখানেই নয়, অনেক নারী নির্যাতন আছে খুব সম্পন্ন রুচিশীল পরিবারের মধ্যেও, খুব অন্যরকম নারী নির্যাতন। হ্যাঁ, ঠিক, আমার কাজে আমার মনে পড়ছে ওই অস্থাবর গল্পের কথা, বাড়ির মধ্যে ঘরের দরজা বন্ধ করে সে যে অত্যাচারিত হচ্ছে নারীটি, সে বাড়ি বাইরের কেউ কখনো জানতে পারত না। আমি এক্ষুনি তুমি বস্তির কথা বললে, তোমার একটা বইয়ের নাম হচ্ছে আমার বস্তি জীবন। বোঝাই যাচ্ছে এটা এটা জার্নাল ধর্মী লেখা, মানে অন্তত ফিকশন নয়, নন ফিকশন। তো এখানে যে বস্তিটার কথা বলা হয়েছে, সেই বস্তিটা ঠিক কোন জায়গায়? তুমি বললে যে আমার যাতায়াত ছিল। আসানসোলে আমাদের বাড়ি, আমাদের বাড়ির উল্টো দিকে একটা বস্তি ছিল। আমি আহ মানে ছাদের ওপর থেকে তাদের দেখতাম, পাখির চোখ দিয়ে দেখা, অল্প বয়সে শৈশবে যে দেখতাম সেটা নিয়ে লেখা। কিন্তু সেটা আমি আমার আত্মজীবনীর পার্ট হিসেবেই প্রায় আমার বস্তি জীবনটা লিখি, কারণ আমার দেখাটাই তো আমার বাঁচা। সেজন্য প্রায় ওই বইটা থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবার আমার এটা যেটা জানতে ইচ্ছে করছে, এই অভিজ্ঞতা তোমার মানে গল্প চর্চা, উপন্যাস চর্চাকে কতটা সমৃদ্ধ করেছে? এটা এই দেখাটা, এই যে দেখা, সেটা তো সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা তো সবাই জানি যে যে লেখকের স্মৃতিলোক সবচেয়ে বেশি যেমন থাকে, তার লেখায় সেটা প্রতিফলিত হয়। অভিজ্ঞতা তো ঠিকই আছে, কিন্তু তার সঙ্গে, তাদের সঙ্গে যতটা আমি একাত্ম হতে পারি, একই সঙ্গে একাত্ম হওয়া এবং একই সঙ্গে দূরত্ব, এই দুটোর যখন সঠিক মিলমিশ থাকে, তখনই তাদেরকে সম্পূর্ণরূপে দেখাটা সম্ভব হয়। আমি এই দেখাগুলোকে লিখতে চেয়েছি। আমি এই নারীর প্রসঙ্গ বারবার করে আসবে তোমার আজকে গল্প উপন্যাসের আলোচনায়, আমরা পরে যাব। আমি এখানে একটু জানতে চাইছি সাধারণভাবে, তুমি বললে যখন তুমি এমএ ফার্স্ট ইয়ার তখন তোমার দেশ পত্রিকায় ছোট গল্প প্রকাশিত হয়ে গেছে। সাধারণভাবে খুব ব্যতিক্রম না হলে আমরা দেখেছি যে কয়েক বছর গল্প লেখার পরে যারা উপন্যাস লিখতে আসছেন তাদের আহ, সম্পাদকের একটা চাপ থাকে। সম্পাদক অনুরোধ করেন যে এবার অনেক দিন গল্প লিখেছেন, এবার আপনি উপন্যাস লিখুন। তো তোমার প্রথম উপন্যাস কোনটা, এবং ওই উপন্যাস লেখার প্রেক্ষাপটটা যদি বলো। হ্যাঁ, আমার প্রথম উপন্যাস আরশিনগরে তাঁবু বলে একটি একটি বই। আর সত্যি আমি কখনো উপন্যাস লেখার কথা ভাবিনি। বিমল কর মশাই, সাহিত্যিক বিমল কর, উনি, ওনার সঙ্গে আমার সেভাবে কোনো পরিচয় ছিল না। আমি দেশে গল্প পাঠিয়েছি আর কয়েকটা বেরিয়েছে, সব বেরিয়েছে এমনও নয়। কিন্তু উনি আমাকে ফোন করলেন, আহ তখন ফোন, তখন তো মোবাইল ফোন ছিল না। উনি অনেকের কাছে সন্ধান করে ফোন করলেন আর ফোন করে বললেন যে তোমাকে একটা উপন্যাস লিখতে হবে। তাই আমি বললাম, আমি তো কখনো ভাবিনি উপন্যাস লেখার কথা। উনি বললেন, কেউই ভাবে না, সবাইকে কোনো না কোনো সময় প্রথম লিখতে হয়। তো যাই হোক, তো আমি না না করছি আর উনি হ্যাঁ হ্যাঁ করছেন, এবং উনি বলছেন যে আমাকে 7 দিনের মধ্যে 30 পাতা লিখে দেখাও। তো যাই হোক, তো আমার মাথায় বাজ পড়লো, কিন্তু একই সঙ্গে আমি ভাবতে শুরু করলাম। সেই ভাবনাটা থেকে আমার একটি ছেলেকে মনে পড়লো। আমি সদ্য তখন বিএড পড়া শেষ করেছি। সেখানে আমি
প্রথম প্রচুর মুসলমান নিম্নবিত্ত মধ্যবিত্ত মুসলমান ছেলেদের সঙ্গে মিশেছি। তার আগে আমি কখনো এরকম আমার অভিজ্ঞতা হয়নি। তো সেখানে একটি আহ, ছেলেকে আমি দেখেছিলাম, সে শিক্ষক কোনো জায়গায়। সে সবসময় হাতে একটি নজরুলের জীবনী সঙ্গে রাখতো সবসময়। আর সে নিজেকে বলতো আমি বামুন মুসলমান, কারণ আমি ব্রাহ্মণ থেকে মুসলমান হয়েছি। এবং তাকে কেউ পছন্দ করতো না, না হিন্দুরা তাকে পছন্দ করতো, না মুসলমানরা তাকে পছন্দ করতো। কিন্তু সে সকলের জন্য, সকলেই যখন বিপদে পড়তো, সেই ছেলেটি ছুটে আসতো। তার একটা অসম্ভব অসাম্প্রদায়িক মন ছিল এবং চর্চা ছিল, এবং তার জন্য সে সমস্ত জগৎ সংসারে উপেক্ষিত ছিল। এবং হাসি ঠাট্টার সে বিষয় ছিল, কারণ তার আরো অনেক ডাইমেনশন ছিল। সে শহুরে না গ্রাম্য, এটা সে শহুরে হতে চাইতো, সে সকলের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইতো। তো এই ছেলেটিকে মনে পড়ার পরেই আমি উপন্যাসটা লিখতে শুরু করি। এটাই আমার উপন্যাস লেখার ব্যাপার। কিন্তু শেষ পর্যন্ত উনি যে পত্রিকার জন্য এই উপন্যাসটি নিয়েছিলেন, সেই পত্রিকায় আমার উপন্যাসটি ছাপা হয়নি। কারণ যখন সেই প্রুফ দেখা হচ্ছিল, সেই প্রুফ দেখাতে বামুন মুসলমান এই শব্দটি ছিল বলে সেখান থেকে সেটি পত্রিকার গোত্রচ্যুত হয়। তার ফলে সেটা সব জায়গায় বিক্রি হবে না, বা বিক্রি হলে ঝামেলা হবে, বাংলাদেশে বিক্রি বন্ধ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি হওয়ায় সেখানে উপন্যাসটি আর পত্রিকায় ছাপার অনুকূল হয় না আর কি। শেষ পর্যন্ত তারপরে কোন বন্ধু পত্রিকায় প্রকাশিত হয়েছিল? না, কোনো পত্রিকায় ওটা প্রকাশিত হয়নি। বিমল কর্মশাই খুব রেগে গেছিলেন, এবং তিনি আমাকে একটি মিত্র ঘোষের কাছে পাঠান, বলেন বলো গে আমি ছাপতে বলেছি এই উপন্যাস বলে সেই উপন্যাসটি আমার প্রথম ছাপা হয়। মানে তোমার প্রথম উপন্যাস লেখা হলো পত্রিকার সম্পাদকের চাপে, তাড়ায়, অথচ হ্যাঁ, কিন্তু পত্রিকায় হলো না। প্রকাশিত হলো না। খুব ইন্টারেস্টিং ঘটনা। হ্যাঁ, আমি এর কথায় আসবো। আমি আগে এই উপন্যাসের প্রসঙ্গ বলতে গিয়ে তুমি বললে যে ব্রাহ্মণ মুসলমান, যে এই নায়ক, যে প্রোটাগনিস্ট, সে নিজেকে দাবি করত, এবং সেই কারণে এবং আরো অনেক কারণে তাকে কেউই পছন্দ করতো না, হিন্দুও পছন্দ করতো না, মুসলমানও পছন্দ করতো না। ইন্টারেস্টিং, দেখো, এই কারণেই আবার পত্রিকার কর্তৃপক্ষ তোমার লেখাটাকে পছন্দ করলেন না, ছাপার উপযোগী ভাবলেন না। এখানে আমার প্রথম প্রশ্ন, তাহলে কি তুমি মনে করো যারা অসাম্প্রদায়িক তাদের কেউ পছন্দ করে না? প্রকৃত অসাম্প্রদায়িকের বাঁচা খুব কঠিন, লড়াই খুব কঠিন। মানে প্রকৃত নিরপেক্ষতার নিরপেক্ষ মানুষদের কেউই বিশ্বাস করে না, কেউ পছন্দ করে না, বিশ্বাস। বিশ্বাস করে। মানে আমরা সবসময় একটা দল, একটা গোষ্ঠী নিয়ে বাঁচতে চাই। উপন্যাসটা একটা আমার মনে পড়ছে, উপন্যাসটা একটা হস্টেলের কথা আছে, তুমি বললেও, তুমি নিজের পড়াশুনো হস্টেল ইত্যাদি। তো তুমি হস্টেল জীবন তোমার কি স্কুল থেকে নাকি কলেজ থেকে? না না, আমি 11 থেকে পড়েছি হস্টেলে, একাদশ শ্রেণী থেকে হস্টেলে, শান্তিনিকেতনের হস্টেলে পড়তে এসেছি। 10 বছরের আমার হস্টেল জীবন। আহ, তারপরে আর তোমার hostel বিএড হস্টেল, মানে এখানে তো বিএড হস্টেলের কথা আছে, সেই হ্যাঁ হ্যাঁ বিএডটাও কি ওই শান্তিনিকেতনে হস্টেলে থাকাকালীন পড়া? হ্যাঁ, কিন্তু ওখানে সেটা নেই। ওখানে সে কথা বলা নেই, নামটা অন্য, জামতলা বিএড কলেজ আছে। হুম। স্বাভাবিক কারণে আমি ওই নাম দিতে পারিনি। কিন্তু ওটা ওখানকার বিএড কলেজ নিয়ে, বিএড কলেজের পরিবেশ নিয়ে। এখানে দুটো হস্টেলের কথা আছে এই আরশিনগরের তাঁবু গ্রন্থে, উপন্যাসে।
একটা লেডিস হোস্টেল আর একটা বয়েজ হোস্টেল, এবং তুমি এখানে দেখাচ্ছ যে হস্টেল জীবন শেষ করবার পরে তারা প্রত্যেকেই তখন মানে যৌবন কৈশোর উত্তীর্ণ হয়ে গেছে, প্রত্যেকে জীবন সঙ্গীরই খোঁজার চেষ্টা করছে ওই জায়গাতে। তোমার কি মনে হয় এরকম অনেক কাপল আছে যারা ওই হস্টেল থেকেই নিজেদের জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে পেয়েছে? এরকম কোনো অভিজ্ঞতা? পেয়েছে পেয়েছে, আবার পায়নি। সম্পর্ক যেমন হয় চলে যায়, কিন্তু এটা এমন একটা বয়সে বিএড কলেজে ছেলেমেয়েরা আসছে যখন তাদের অনেকটা দিন আহ, পার হয়ে মোটামুটি চাকরি কেউ করছে বা কেউ চাকরির কাছাকাছি আছে, এবং তারা সেটেল হতে চাইছে, তারা কাউকে একটা চাইছে। হ্যাঁ, এইটার থেকে খোঁজ আছে। এই খোঁজটা বিয়ের জন্য, বিয়ে কারোর হচ্ছে কারোর হচ্ছে না, এবং চেঞ্জ করছে এই সময় রিলেশন গুলো। এটা আমি দেখিয়েছি যে এতদিন পর্যন্ত যার সঙ্গে সম্পর্ক ছিল সেটা হয়তো ভেঙেই যাচ্ছে বেশি দিন থাকার ফলে। এখন সে পরিণত হয়ে অন্য সম্পর্কের দিকে যাচ্ছে, এবং অর্থনৈতিক নিরাপত্তার কথাটা তার আগে বেশি মনে হচ্ছে। এটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই সময়ে, যেটা আগে আবেগে সে ভাবেনি বা ভাবার পরিবেশ আসেনি। আমি এখানে আরেকটা প্রশ্ন করিনি, হয়তো পরেই করতাম, যে তোমার জীবনে, সাহিত্য জীবনে অবশ্যই সাহিত্য চর্চার ক্ষেত্রে বিমল করের ভূমিকা কতখানি? কারণ তুমি বললে যে বিমল কর তোমাকে প্রায় জোর করিয়ে উপন্যাস লেখালেন, এবং তার বইটাও যে প্রকাশিত হলো গ্রন্থাকারে, হ্যাঁ, সেক্ষেত্রেও তার একটা বড় অবদান থেকে গেছে। পরবর্তীকালে উনি উনি এই যে তোমার উপন্যাসটা ছাপতে পারলেন না তার সম্পাদিত কাগজে, নিশ্চয়ই তার জন্য একটা আক্ষেপ ছিল। হুম। পরবর্তীকালে সেটা তিনি কোনোভাবে তোমার অন্য কোনো লেখা ছাপিয়ে বা কিছু ব্যবস্থা করেছিলেন? তারপরে কয়েকটি লেখা আমার ছিলেন উনি পত্রিকায়, কিন্তু উম, আহ, ছেপেছিলেন কয়েকটি পত্রিকায়, কিন্তু কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। অনেক সময় খুব হাসি হাসি করে কথাটা, খুব হালকা চালে বলা, কিন্তু খুব গভীর দুঃখ থেকেও বলা। সে যেরকম উনি বলেছিলেন আমাকে, এই তুমি এই সমস্ত কি বিষয় নিয়ে লিখছো? মজা করেই বলেছিলেন, এই চারপাশের বিষয় নিয়ে লেখো। তুমি কখনো এই সো কল্ড প্রান্তিকদের নিয়ে বা বা ওই উড়িয়াদের নিয়ে, ওই এদের নিয়ে লিখবে না, বিহারীদের নিয়ে, বা এদের কাউকে কাজের লোক হিসেবে দেখাবে না। হ্যাঁ, কিংবা এই জাত বামুন কায়েত বৈদ্য ছাড়া অন্য কোনো জাতকে নিয়ে বেশি কথা বলবে না, তাহলে কিন্তু তোমার ভীষণ সাহিত্যে বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ, এইসব কথা বলতে, এটাও যেমন আমরা প্রান্তিকদের সাহিত্য পড়ি, যেমন আমরা দলিত সাহিত্য পড়ি, তেমনি অন্যভাবেও লিখতে গেলে যে কিরকম হেনস্থা হতে হয়, এ ব্যাপারে উনি আমাকে সচেতন করে দিয়েছিলেন, কারণ আমার তো প্রথম লেখাটাই এরকম ছিল। হুম। আর উনি বলেছেন আমার জীবনে এরকম কখনো হয়নি যে আমি যে লেখাটাকে প্রথম দিচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিচ্ছি, সেই লেখাটা ফেরত আসছে। এরকম আমার জীবনে কখনো হয়নি। তো আমি একটা কথা বলতে পারি যে উনি কতগুলো কথা আমাকে বলেছিলেন, যে কথাগুলো আমার এখনো খুব গুরুত্বপূর্ণ মনে হয়। সেটা হলো যে তুমি কিন্তু অমুক 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 মহিলাদের মতন ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আর খুব সেজে গুজে পত্রিকার অফিসে অফিসে ঘুরবে না। এরকম আমাকে এই কথাগুলো, খুব মজার কথা, কিন্তু এর ভেতরে অন্য একটা মানে দর্শন থেকে যায়। হ্যাঁ, তারপরে গদ্যটা ভালো করার দিকে বেশি নজর দিতেন। খুব মজার সাধারণ কথাবার্তা বলতেন, আমাকে যে প্রচন্ড খুব গুরুত্ব দিয়ে কথা বলতেন তা নয়, কিন্তু আমি তার ভালোবাসা টের পেয়েছি। এইটুকুই বলতে পারি। এবং তুমি এই যে বললে তার এই কথাগুলোকে প্রায় বাণীর মতো করে তুমি বহু ক্ষেত্রে মান্যতা দিয়েছো,
বা বহু ক্ষেত্রে মান্যতা দাওনি, সেই জায়গায় আসবো, যে তিনি যে বলেছিলেন এদের এদের লিখবে না, এবং সেইগুলো মজার বেশি করে কথা। লিখেছে, এবং তাতে তোমার, আমি সেটা শুনবো আজকে, তাতে তোমার কতটা কি সমস্যা হয়েছে না হয়েছে আসবো। এখানে আরেকটা জিনিস জানতে চাই, যে যেহেতু বিমল করের কথা এলো, যে আর কোনো সিনিয়র সাহিত্যিকের কথা বলবে যিনি তোমার লেখার ক্ষেত্রে সাহায্য করেছেন? সাহায্য মানে আমি বলতে চাইছি যে তোমার লেখার আদর্শ, নানাভাবে তুমি হয়তো লেখা শুনিয়েছো, তিনি তোমাকে গাইড করেছেন, যেমন বিমল কর উপদেশ দিয়েছেন, সেই রকম অন্য কোনো সাহিত্যিকের কথা তুমি বলবে? কেউ তাহলে আমি, কেউ লেখা পড়ে হয়তো কোনো কোনো মানে লেখক হয়তো আমার লেখা পড়ে ভালো বলেছেন, তাতে আমি উৎসাহিত হয়েছি। কিন্তু আর কোনো বড় লেখকের কাছে যাওয়ার সুযোগ আমি পাইনি। আচ্ছা আচ্ছা, তোমার, এবার আমার আমরা পরের লড়াইটা উপন্যাসে একারই আসি। লড়াই। হ্যাঁ, এবং সেই লড়াই, তোমার যেমন একার লড়াই, তেমনি হয়তো তোমার অন্যান্য যে বেশ কিছু গল্প উপন্যাসের নায়িকা বলবো, তাদেরও বোধহয় লড়াইয়ের সঙ্গে তোমার লড়াইটা কোথায় মিলেমিশে গেছে, আমরা আসবো পরে পরে। আমি এখান তোমার আরেকটা উপন্যাসের কথা বলি, সেই উপন্যাসের নাম আমাদের মায়াবী সময়। পরিষ্কার নামকরণের মধ্যে আছে মায়াবী সময়, অর্থাৎ নেই এখন ওই, ওই মায়াবী সময়টা নেই। সেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, তিনি যদি কালিদাসের সময় জন্মগ্রহণ করতে পারতেন। তো এখানে তুমি একটা শিল্প কারখানার কথা বলেছো, শিল্পাঞ্চলের কথা বলেছো, সে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এই শিল্পাঞ্চলটা কোন জায়গার? আমরা খুব ভৌগোলিক ভাবে তো আমরা খুঁজতে চাই, পাঠক পড়তে পড়তে মনের মধ্যে একটা ছবি ভেসে ওঠে, এটা কোথাকার? আমি তো বলেছি আগে তোমাকে যে আমি আসানসোলে বড় হয়ে উঠেছি। তো এই আসানসোলে একটা সময়ে চারিদিকে অনেক কারখানা থাকতো, এবং এখানে আমাদের বাড়ির কাছাকাছি একটা কারখানা ছিল, যে কারখানাকে গ্লাস ফ্যাক্টরি বলা হতো, পিলকিংটন গ্লাস ফ্যাক্টরি। যেটা খুব বড় কারখানা ছিল, গোটা পৃথিবীতে তার নাম ছিল। এবং সেখানে যারা মজুর শ্রেণীরও লোক, তারাও অনেক টাকা মাইনে পেতেন, যে মাইনেটা আমাদের চারপাশে খুব বেশি টাকা বলে আমাদের সেই সময় মনে হতো, এবং তারা খুব স্বাভাবিকভাবে সেই টাকার জন্য খুব ভোগী জীবনযাপন করতেন। তারপরে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমি তখন এই ক্লাস 5 টাইমে পড়ি, যে সময়ে বন্ধ হয়ে যায় তো কারখানাটা। তো যাই হোক, সেই সময়টাকে আমি এই উপন্যাসে ধরেছি। মানে এই ধ্বংসলীলাটাও তুমি দেখেছিলে, যে হঠাৎ হ্যাঁ, করে হাজার হাজার মানুষের চাকরি চলে গেল মুহূর্তের মধ্যে, এটা তুমি দেখেছিলে। এবং মানে আমি বলতে চাইছি যে এই মানুষগুলোকেও দেখেছিলে, কারণ শুধুমাত্র তো কর্মচারীরা নয়, একটা বড় শিল্পকে কেন্দ্র করে চারপাশের যে মানুষজন, তাদেরও একটা নানান রকম পরোক্ষভাবে তাদের তাদের জীবিকার জড়িয়ে থাকে। তো এই, এই তারা মানুষদের দেখেছিলে। তারা জীবিকা বদলে নিচ্ছে, সেই বদলটা মারাত্মক, তাদের জীবনের উপর কিভাবে প্রভাব পড়ছে। তারা একটা বিরাট কোয়ার্টার্সে থাকছে, কিন্তু সেখানে লাইট নিভিয়ে দেওয়া হচ্ছে, ইলেকট্রিসিটি কেটে দেওয়া হচ্ছে, জল কেটে দেওয়া হচ্ছে, এবং কিভাবে তারা প্রচন্ড দারিদ্র্যের মধ্যে চলে যাচ্ছে, এই ছবিটা দেখেছিলাম। এইখানে আমার একটা কথা মনে পড়ছে, আমি বলেই ফেলি। হঠাৎ করে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল এই কদিন আগে। তো তোমার উপন্যাসের যে মানুষরা, চরিত্ররা, যাদের, যারা মুহূর্তের মধ্যে রাতারাতি চাকরি চলে গিয়ে আহ, জীবিকা শূন্য হয়ে গেল, তাদের সঙ্গে এদের কোনো মিল খুঁজে পাচ্ছ? যাদেরই একটা অভ্যস্ত আহ জীবন থেকে চ্যুত হতে হয়, তাদের অবস্থা তো অনুমান যে কেউ করতে পারে যে কি অবস্থা। যাই হোক, ওদের তো এখনো সমাধান হয়নি, আমরা ভালোর জন্য অপেক্ষা করব। তোমার দুটো উপন্যাসের কথা আমরা বললাম, আরশিনগরের তাঁবু এবং আমাদের মায়াবী সময়ের কথা শুনলাম, দুটো একেবারে চিন্তা ভাবনার দিক থেকে আলাদা। তো এরপরে যে উপন্যাসের কথা বলছি, তিন পুরুষ এক লতা, পুরুষ অপোজিটে নারী, স্বাভাবিক। এখানে তিনটি পুরুষকে কেন্দ্র করে একটি নারীর জীবন, বা একটি নারীর জীবনকে কেন্দ্র করে তিনটি পুরুষের প্রসঙ্গ এসেছে। তো এটাই কি তোমার তথাকথিত নারী কেন্দ্রিক
প্রথম উপন্যাস, কারণ বাকি দুটোতে নারী প্রাধান্য পায়নি। সত্যি কথা বলতে কি, নারী কেন্দ্রিক বলে লিখতে শুরু করি না। না, তো স্বাভাবিক। নারী কোনখান দিয়ে যে প্রধান হয়ে উঠে যায় সেটা সবসময় আমার হাতেও থাকে না। যেমন মানে এটাই একজন লেখকের কাছে লেখার কাছ থেকে পাওয়া আর কি। হ্যাঁ, যেমন আমাদের মায়াবী সময় উপন্যাসে যে নায়ক নায়িকা তাদের আমি বিয়ে দিতে চাইনি যখন শুরু করেছে, হুম। তারা প্রায় জোর করে বিয়ে করলো। এরকম ঘটনা ঘটে, কিন্তু এটা আমি যে সময় লিখেছি সে সময়ে আমার অনেকগুলো এনজিওর সঙ্গে যোগাযোগ হয় এবং যারা সেবা করে বিভিন্ন জায়গায় বড় ছোট করে তাদের সঙ্গে যোগাযোগ হয় এবং সেখানে কিভাবে নরনারী সম্পর্ক তৈরি হয়, বিবর্তন হয়, সেটাই দেখার। আমি এখানে কিন্তু সম্পর্ককে গুরুত্ব দিয়েছি, এখানে সেভাবে কোনো নারীকে গুরুত্ব দিয়েছি বলে আমি মনে করি না। ঠিকই। নারী এই মানে নামকরণে আছে ঠিকই, কিন্তু নারী বা পুরুষ, কিন্তু এখানে সম্পর্ক গুরুত্বপূর্ণ। আমরা একটা কথা বলি সম্পর্ক সম্পর্কে, যে লতায় পাতায় সম্পর্ক। এখানে তুমি নামকরণের মধ্যে লতা শব্দটা ব্যবহার করেছে, যদিও লতা বলতে এখানে ওই মেয়েটিকেই বোঝানো হচ্ছে। তো এইটা কোথায় প্রকাশিত হয়েছিল এবং কোন সময় লেখা? এটা এগুলো ওই 97-98 সাল নাগাদ লেখা। এটাও আনন্দবাজারের যে পত্রিকাগুলো ছিল তখন সেরকম কোনো একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল পুজোর সংখ্যায়। তখন কি বিমল কর ছিলেন আনন্দবাজারে? হ্যাঁ, বিমলকর আনন্দবাজারের এগুলো দেখতেন, আনন্দবাজারে চাকরি করতেন না, আচ্ছা কিন্তু আচ্ছা। গল্প উপন্যাসগুলো দেখতেন। মানে তিনি এটা মানে পড়েছিলেন। আমার এই জন্যই জানি যে আমাকে তার কাছে জমা দিতে হতো, এর ওকে থেকে ওকে বেশি ওকে। তিনি কিছু খুলে বলতেন না। হ্যাঁ, হ্যাঁ। না, আমি বলছি এটা যেমন ওইটা প্রথম উপন্যাস পড়ে তোমাকে হ্যাঁ, বলেছিলেন, তো হ্যাঁ। এই উপন্যাসটা তিনি পড়েছিলেন তো বটেই, কিছু বলেছিলেন? না, না। তুমি এবার বললে যে, একটু আগে বললে যে তোমার হাতেও থাকে না, অন্তত নারী কেন্দ্রিক বলে লিখতে চাও না, কোন দিকে নারী বিষয় হয়ে ওঠে যায়। এবং ওই বিয়ের কথাটা বললে যে মায়াবী সময়তে তুমি বিয়ে দিতে চাওনি এই আগের উপন্যাসে, কিন্তু বিয়ে হয়ে গেছে শেষ পর্যন্ত। এখানে আমার দুটো জিনিস জানার। আমি বিভিন্ন লেখকদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি, কেউ কেউ বলেন যে আমি শুরুটা ভেবে নিয়ে লিখি, তারপর যেমন যায় তেমন যায়। আবার কেউ কেউ বলেছেন, অনেকেই বলেছেন, খুব বান্ন সাহিত্যিক বলেছেন যে না, আমি মোটামুটি একটা খাঁচা ভেবে নিই এবং সমাপ্তিটা পরিষ্কার করে ভেবে নিই, তারপরে আমি লিখতে আসি। শেষটা আগে এটা কমপ্লিট খাঁচার মধ্যে, কাঠামোর মধ্যে শেষটা থাকে। তো তুমি, আমি এখন জানতে চাই সেই পর্বে যে তোমার, মানে তুমি কি এরকম শেষটা ভেবে নিয়ে লিখতে বসো? না, আমি আসলে প্রথম বা শেষ ওরকম করে, প্রথমটা তো পেতেই হয় একটা ভাবনা, কিন্তু আমার আসলে কনসেপ্টটার ওপরে জোর থাকে। আমি কি বলতে চাই, কনসেপ্টটার আমার কাছে পরিষ্কার থাকে, তারপরে আমি লিখতে লিখতে যেদিকে এগোই। আর শুরুটা তো পেতে হয় নিজেকে একটু অনেকদিন ভেবে ভেবে কিভাবে শুরু করব, এর বাইরে কিছু নয়। আমার ব্যক্তিগতভাবে তোমার আমার প্রিয় লেখা, তোমার যে বইগুলো আমি পড়েছি, কারাবাস। তো আমার কেন জানি না মনে হচ্ছে যে মানে তিন পুরুষ এক লতা, তারই মানে সেটার মধ্যেই কারাবাসের একটা সুপ্ত বীজ লুকিয়েছিল, এই সম্পর্ক, একটি নারীকে কেন্দ্র করে। এবং কারাবাসের আমার যতদূর মনে পড়ছে, কারাবাসের নায়িকা ছাড়া আর খুব একটা এত সুন্দরী নায়িকা তোমার অন্যান্য গল্প উপন্যাস আমরা দেখি না। কারাবাসের নায়িকার চমৎকার বিবরণ আছে, খুব সুন্দরী, তো পরীর মতো রূপসী খুব, এবং নিরংসা এবং জিঘাংসা একসঙ্গে আসছে। এই এই যে বিষয়টা, নিজের চারপাশে একটা কারাগার তৈরি করে ফেলছে, একই সঙ্গে সুন্দরী এবং সে খুনি, একটার পর খুন খুন করতে করতে যাচ্ছে। এইটা মানে কি বলবো, এইটার কোনো
মানে কোনো ঘটনা কেন্দ্র, তুমি একটু আগে বললে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। এটা এই এই কনসেপ্টটা নিয়ে যদি একটু বলো, মানে এর উৎসটা নিয়ে যদি একটু বলো। উৎস, এই উপন্যাসটার উৎস যেটা, সেটা হচ্ছে আমি এরকম একজনকে দেখেছি, কিন্তু আমি খুঁজতে চেষ্টা করেছি যে একজনকে কেন বারবার এই চরম পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কি কারণ। আমি তার জায়গা থেকে খোঁজার চেষ্টা করেছি যে যখনই আমার অপছন্দ হচ্ছে তখনই আমি তাকে সরিয়ে দিচ্ছি। এই যে আমার পছন্দকে এত গুরুত্ব দেওয়া, সেই গুরুত্বের জায়গায় কোনো সামাজিক সম্পর্ককে আসে না, সব রকম ভাবে অস্বীকার করা। কারণ সামাজিক সম্পর্ক সমাজ চাপিয়ে দেয়, আমার স্বামীর সঙ্গে আমাকে কেমন ব্যবহার করতে হবে, আমার সন্তানের সঙ্গে আমাকে কেমন ব্যবহার করতে হবে, এই সব কিছুই কিন্তু সমাজের একরকম চাপিয়ে দেওয়া থাকে। আমরা অনেক সময় এই চাপিয়ে দেওয়াটাতে এত অভ্যস্ত হয়ে যাই যে মনে হয় এটাই ঠিক, কিন্তু এর ব্যতিক্রম কোথাও থাকতে পারে। আমার পছন্দটাই আমার কাছে প্রধান, এটা থাকতে পারে, রাগ থাকতে পারে, আক্রোশ থাকতে পারে। এই যে থাকতে পারার জায়গা, এই জায়গাটাকে আমি মনে করেছিলাম যে পরীর মধ্যে রয়েছে। পরী যখনই যাকে পছন্দ হচ্ছে না তখনই তাকে সরিয়ে দিচ্ছে, এবং একই সঙ্গে তার অপরাধ বোধও থাকছে। অপরাধ বোধ থাকছে বলে সে একটা মশারির মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছে, তাকে বাইরের পৃথিবীতে ধরতে পারছে না, কিন্তু কারাগার সে নিজেই রচনা করে নিয়েছে। আমি এভাবে ভেবেছি। এখন ব্যাপার হচ্ছে, আমি একজন লেখক তো লিখেই খালাস হয়ে যান, তিনি তার মতন করে লেখেন। যখন একজন পাঠক পড়েন তখন পাঠক আবার তাকে নতুন করে সৃষ্টি করেন। এবং এরকম নৃশংস চরিত্র তোমার আর আর কোনো লেখায় অন্তত আমার চোখে পড়েনি। যেন এখানে না আরেকটা জিনিস, পড়ে, হ্যাঁ বলো। যেন না পড়ে। যে না, এটা আমার পড়তে পড়তে একটা জিনিস মনে হয়েছিল, তুমি তো কোনো থ্রিলার লেখনি না? না, থ্রিলার লিখবো বলেও ভাবিনি। হ্যাঁ সেটাই, সেটা আমার এটা মনে হয় যে মানুষটা এরকম একটা লিখছেন, কিন্তু তার অন্য কোনো থ্রিলার, মানে এটা তো থ্রিলার নয়, কিন্তু এটা থ্রিলার থ্রিলার লিখলে লিখতে, নয়। এটা থ্রিলার নয় বলাই বাহুল্য, কিন্তু এটা পড়তে পড়তে আমার মনে হয়েছিল তাহলে কি তুমি পরবর্তীকালে বা আরো কিছু থ্রিলার টিলার, মানে আরো শব্দটা ভুল বললাম, থ্রিলার লিখেছো যেটা আমি পড়িনি। এই বইটি তোমার ইংরেজিতে অনুদিত হয়েছে আমি জানি। তো তোমার আর কোনো বই, মানে উপন্যাস বা গল্প, বিচ্ছিন্নভাবে গল্প গল্পের কথা টল্প, বলছি না, গল্প গল্প অনুবাদ হয়েছে কিন্তু কিছু। গ্রন্থাকারে এইটাই প্রথম ইংরেজি হ্যাঁ, অনুবাদ। গ্রন্থাকারে আগে কবিতা অনুবাদ হয়েছে, সেটা সাহিত্য একাডেমি থেকে একজন অস্ট্রেলিয়ান মহিলা, অনেকের সঙ্গে আমার 10টি কবিতা আচ্ছা অনুবাদ উনি আচ্ছা। করেন। হ্যাঁ, সেটা, কিন্তু গল্প টল্প হয়েছে কিন্তু বই আকারে নয়, না। এইটাই তোমার প্রথম এখনো পর্যন্ত। এবার চলে আসি 2018 সালে প্রকাশিত আরেকটি উপন্যাস, বোধহয় কারাবাসের, কারাবাসটা মনে হয় 2015-16 নাগাদ প্রকাশিত হয়েছিল না? না, কোন উপন্যাসের কথা বলছো তুমি? কারাবাস, বা কারাবাস কত সালে প্রকাশিত আনুমানিক, কারাবাসের মনে সময়টা? নেই। যাই হোক, মানে অসতী জীবনের আগে, আমি যদ্দূর আমার না মনে না, পড়ছে। অসতী জীবনের পরে ও কারাবাস। তাহলে 2021 প্রকাশিত হ্যাঁ হয়েছিল, 2021, মানে এটা প্রকাশিত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ইংরেজিতে অনুবাদ হয়েছে, দু বছরের মধ্যে। হ্যাঁ, তাই সবিতা দি তাই করেছে। হ্যাঁ হ্যাঁ, সমিতা দাশগুপ্ত এটা অনুবাদ করেছেন এবং অ্যান্টনিম থেকে প্রকাশিত হয়েছে। আমি এর ঠিক আগে লেখা একটি উপন্যাসের কথা আসি, অসতী জীবন। এই দুটো পাশাপাশি, দুটোর কথা বলছি এই কারণে, যেখানে এই পরী যে মেয়েটি, যেটা কারাবাসের যে নায়িকা,
সে অসামান্য সুন্দরী, তার ঠিক আগে লেখা উপন্যাস অসতী, তার নায়িকা সম্পর্কে আপনি লিখছেন পরিষ্কারভাবে, তুমি লিখছো উচ্চকপালী, নরুন চেরা চোখ, চাপা ঠোঁট, ছাইয়ের মতো গায়ের রং, ইত্যাদি ইত্যাদি। এবং সে মানে সুধীর বিছানায় তাকে পরিশ্রান্ত করে, এখানে একটা ওই মেরিটেরিয়াল রেপের কথা প্রায় আছে। এইখানে আমার সবচেয়ে খুব ইন্টারেস্টিং যেটা লেগেছে, এই উপন্যাসে তুমি দেখাচ্ছ যে স্বামীর সঙ্গে তার সহবাস নয়, সেটা ঠিক আছে, যে বিরক্ত হচ্ছে, মেনে নিচ্ছে কোন রকম। সাধারণভাবে যেমন কেউ যখন যখন প্রায় জোর করে একজন ওকে এই বলাই মহারাজ বোধ হয় বা যাই হোক তাকে ধর্ষণ করলো, ধর্ষণে প্রথম তার যৌন আনন্দ পাওয়া গেল, মানে খুব সাংঘাতিক লেগেছিল যে স্বামীর সঙ্গে সহবাসে সে কোনোদিন যৌন আনন্দ পায়নি, ধর্ষণ তাকে প্রথমে নিজেকে, তারপরে যেন সে বুঝতে পারলো আমি নারী। এই ব্যাপারটা আমি মানে কি বলবো, কোনো কোনো লেখায়, মানে তোমার কথা বলছি না, অন্য কারোর কোনো লেখায় আমি একটা ভাবনা দেখিনি। তো এইখানে, এবং তার নিজেকে মনে হয়েছে যে আমি সুন্দরীর চেয়েও সুন্দরী। তুমি কি এটা বিশ্বাস করো যে ধর্ষণ এটা একটা নারীর যৌন কনফিডেন্ট যদি বলি, সেটাকে বাড়িয়ে দেয়? ধর্ষণ জিনিসটাকেই এটা বিশ্বাস করা বা ভাবনার মধ্যে আনা সম্ভব নয়। এখন ধর্ষণেরও প্রকৃতি ভেদ আছে। সব জিনিসকেই আমরা একটা ফ্রেমে রাখতে চাই তো, কিন্তু লেখকের কাছে কোনো ফ্রেম থাকে না। অন্তত আমি মনে করি যে লেখকের কাছে ফ্রেম থাকলে সেটা খুব মানে একটা স্ট্যাটিক ক্যারেক্টার হয়ে যায়। লেখক যত ফ্রেম থেকে বেরোবেন তত ভালো। যে অর্থে ধর্ষণ অপরাধ, সেটা চূড়ান্তই অপরাধ, সেটা অনিচ্ছাকৃত। কিন্তু একটা মানুষ সমানেই তো অনিচ্ছাকৃত ধর্ষণের শিকার হয়ে যায়। সে ওই ধর্ষণের মধ্যে কোন ধর্ষণে যে সে একটা স্বাধীন বোধ করতে পারে, সেটা আমরা সবসময় বুঝতে পারি না। সে চিরকাল ধর্ষিতা। এই ধর্ষণ কেবল তাকে একটা সামাজিক সম্পর্কের বাইরে অন্য লোক তাকে ধর্ষণ করেছে, হয়তো মূল্য দিয়েছে, হয়তো সে মূল্য পেয়েছে, যে আগের গুলোতে তার সেটুকু মূল্যও ছিল না। মানে যৌন সচেতন, যৌনভাবে যৌনতার দিক থেকে একটা সচেতনতা এসে, এবং এখানে একটা ইন্টারেস্টিং আমি এটা বলি যে ওই ধর্ষণের পরে কিছুদিন পরেই তার পুত্র সম একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়, বাঁশি। এবং এইখানে তুমি দেখাচ্ছ চরিত্রের নাম অনু, এই যৌনতা কিন্তু তাকে নারীত্ব দিল, আত্মপরিচয় খুঁজে পেল। এই রকম ঘটনা কিন্তু সচরাচর মানে আমার অন্তত অভিজ্ঞতায় নেই, মানে সাহিত্যের ক্ষেত্রে, অবশ্যই সামাজিক ক্ষেত্রেও বটে। তো এই ব্যাপারটাকে তুমি উম, এই মানুষটাকে তুমি নাম দিয়েছো অসতী জীবন, এবং পাঠক যারা পড়েছি আমরা জানি আসলে এর থেকে সত্যি আর কেউ নেই, ঘটনার ফেরে ফেরে এই ব্যাপারগুলো আসছে। তো এইটা নিয়ে, এইটা তুমি বলো যে এই যৌনতা একটা মানুষের আত্মপরিচয় পাইয়ে দিল, একটা মেয়েকে নারীত্ব দিল, এইটা কতটা বাস্তব সম্মত সম্মত বলে তুমি মনে করো? একটা মানুষকে, বিশেষত মেয়েদেরকে, বিয়ে দেওয়ার নামে খাঁচাবন্দি করার একটা দীর্ঘ দীর্ঘ ইতিহাস, এবং যে ইতিহাস, বিধিবদ্ধ ইতিহাস আছে, মেনে নেওয়া আছে, এবং সবাই একে ভালো বলে জানে। কিন্তু এর মধ্যে কতজন মেয়ে যে ভালো থাকে, কতজন মেয়ে যে ভান করে ভালো থাকার, এটা খুব কঠিন বলা। আমি ব্যক্তিগতভাবে লেখার সময়ে এই ভানের বিরুদ্ধে লড়তে চেয়েছি, কারণ আমি
মেয়েদের মধ্যে এই ভান অত্যন্ত বেশি রকম দেখেছি। মানে তাকে সে করতে বাধ্য হচ্ছে ভান, ভনিতায় সে অভ্যস্ত হয়েছে। কিন্তু তার কি সত্যি যে শরীর নেওয়াটা, তার প্রতিদিন শরীর দেওয়া তার স্বামীকে কি তার ভালো লাগছে? এইটা কত, এই ভালো লাগা না লাগাটা কতজন মেয়ে মুখ ফুটে বলতে পারে? এবং এই না ভালো লাগাটা যে সত্যি ভালো লাগে না আমার, সেইটা অনুভব করার শক্তিও চলে যায় ছোটবেলা থেকে তাকে যেভাবে বড় করা হয় তার মধ্যে। এবং এইখানে সে সে যৌন তৃপ্তি পাচ্ছে, মানুষ হিসেবে মনে করছে, তাকে মানুষ মনে করছে, তাকে নারী বলে মনে করছে। আর সমাজই তো শিখিয়েছে তার সমবয়সী হতে হবে বা তার থেকে বয়স্ক হতে হবে। বয়সটা তো সমাজ বলে দিয়েছে যে তোমার পার্টনার হতে গেলে তোমার কিরকম বয়স চাই, ছেলেদের ক্ষেত্রে নেই। তুমি রাশি রাশি উপন্যাস পড়বে, অনেক বয়স্ক পুরুষের অনেক কম বয়সী নারী তার সঙ্গে সম্পর্ক হচ্ছে, কিন্তু বয়স্ক নারীর সঙ্গে অল্প বয়সী পুরুষের সম্পর্ক হচ্ছে এটা দেখা যায় না। তার কারণ সমাজ এটাকে ভালো চোখে দেখে না বলেই দেখা যায় না। নইলে একজন মানুষের সঙ্গে একজন মানুষের বয়সোচিত সম্পর্ক হতে পারে না। বয়সটা আমরা আরোপ করি মাত্র, সম্পর্ক আরোপ করি। ওই বয়সে আমার পুত্র আছে, অতএব ও আমার পুত্র সম। এর থেকে তো বেশি কিছু নয়। কাজেই দুজন ব্যক্তি, দুজন অন্য মানুষ। আর আমি আলাদা করে যৌনতাকে গুরুত্ব দিয়েছি বলে আমার মনে হয়নি। আমি প্রেম আর যৌনতা একসঙ্গে মিশিয়েছি। প্রেম হলেই তো যৌনতা আসবেই। আর ঠিকঠাক যৌনতা সেটা প্রেমেরই দোসর। কাজে প্রেমহীন এক্ষেত্রে যৌনতার কথাও আছে, আমি আসবো। প্রেমহীন যৌনতার কথাও তোমার লেখা এখানে। এখানে আমার খুব না, ইন্টারেস্টিং এখানে একটা, বলুন, এই হ্যাঁ বইয়েতে এখানে বলুন, এখানে এই এখানে একটা খুব অশোক ইন্টারেস্টিং নিবন্ধে ঘটনা বলুন। আমার তুমি এক্ষুনি বললে, এই প্রসঙ্গে উল্লেখ করা দরকার যারা শুনছেন তাদের জন্য। তুমি এখানে দেখাচ্ছ যে ধর্ষণের পরে, ধর্ষিতা হওয়ার পরে কিন্তু অনু তার স্বামী সুধীরের সঙ্গে যৌনতায় আনন্দ পাচ্ছে। এতদিন যেটাকে তার মনে হতো ধর্ষণ, এখন সেই একই মানুষের কাছে সে আনন্দ পাচ্ছে। এবং সে একজন পার্টনার, মানে সে তার স্বামীর একজন পার্টনার, যৌনতার পার্টনার, এইটা ভাবতে পারছে, আগে সেটা ভাবতে পারতো না। এই আসলে আমি না এতটাই মনে নেই আর কি, তুমি তো পড়ে টরে এসেছো, এখন তোমার মনে আছে। আমি অনেকদিন আগে লিখেছি, আমার এতটা মনে নেই, কিন্তু যদি আমি লিখে থাকি তাহলে এর একটা দিগন্ত খুলে যাচ্ছে। আমাদের তো যে সময়ে মেয়েদের বিয়ে হয় এবং মেয়েদের একটা অন্ধ ঘরে যৌনতার মধ্যে অভিষিক্ত হতে হয়, সেখানে তো সে একজন পার্টনার উপযুক্ত, সে তারও একটা ভূমিকা আছে। একটা যৌনতায় যে মেয়েদের ভূমিকা আছে এটাই মনে করা হয় না। রাইট। যখন সে মনে করছে, যখন সে এর মধ্যে দিয়ে সে একটা ক্ষমতা খুঁজে পাচ্ছে যৌনতার মধ্যে দিয়ে, তখনই সে আরেকবার ক্ষমতাটাকে প্রয়োগ করছে। তার মধ্যে দিয়ে সে একটা আনন্দ পাওয়ার বা একটা উল্লসিত হবার একটা ক্ষমতা অর্জনের সুযোগ পাচ্ছে। হ্যাঁ, এবার তুমি এটা দেখিয়েছো এবং খুব ডমিনেট করছে, সুধীরকেও স্বামীকে ডমিনেট করেছে, খুব চমৎকার ভাবে এসেছে। তো তুমি একটু আগে বলেছিলে যে যৌনতা এবং প্রেম একাকার তোমার লেখায়। আমি যদি ধর্ষণকে যৌনতার একটা কি অঙ্গ হিসেবে দেখি, কেনই বা দেখবো না, নিশ্চয়ই দেখবো। সেখানে আমি কিন্তু তোমার এই উল্টো ব্যাপারটা যেটা বলছিলাম, তোমার এখানে বরং তোমার যে গল্প উপন্যাস আমি যেটুকু পড়েছি তাতে মনে হয়েছে দুটো ধরনের ধর্ষণ তুমি দেখিয়েছো। একটা ধরনের ধর্ষণ সবাই পৃথিবীর দেখেছে, সেটা হচ্ছে
যৌন তীব্র একটা এর থেকে, প্যাশন বলবো না, বিকৃত একটা কামনা থেকে। আচ্ছা, একটা কথা বলি, তুমি একটু আগে আলোচনা করতে গিয়ে বলেছিলে যে ওই মেয়েদের বয়স, মানে মেয়েরা কোন বয়সে ছেলের সঙ্গে মিলিত হবে, ছোট, সমাজ স্টিগমা দিয়ে দেয় এবং কোথাও দেখা যায় না। ঠিক কথাই, প্রায়শই দেখা যায় না। আমার একটা উপন্যাসের কথা মনে পড়লো, তাই আমার বলতে ইচ্ছে করছে। সুবোধ ঘোষের লেখা মিন পিয়াসী বলে একটি উপন্যাস আছে। সেখানে অধ্যাপিকা নায়িকা, তার থেকে 20 বছরের ছোট একজন বিদেশি পুরুষের সঙ্গে তাকে বিয়ে করবে, ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু ঠিকই এটা প্রায় নেই, মানে খুব খুব কম, মানে খুব কম করলেও কম মানে বলা হবে, একদম হাতে গোনা এই জায়গায় দেখা যাবে। এবার যেটা বলছিলাম, ধর্ষণের একটা রূপ হয় যে তীব্র একটা কামনা থেকে, সে বিকৃত হোক, কামনার আগে বিকৃত শব্দটা আমরা বসাতেই পারি, এটা থেকে হয়। তুমি তোমার লেখায় ছাড়া আর অন্য কোথাও কোনো লেখায় আমি অন্তত দেখিনি তুমি ধর্ষণের আরেকটা রূপ দেখিয়েছো, সেটা হচ্ছে একজনকে শাস্তি দেবো বলে ধর্ষণ করছে। যেমন আমার মনে পড়ছে পুতুল খেলা এবং একটি নতুন প্রেমের কাহিনী। হুম। পাশের বাড়ির মেয়েদের প্রচন্ড ঘৃণা করছে, প্রচন্ড ঘৃণা। আচ্ছা, প্রচন্ড ঘৃণা থেকে, মানে যৌন আকতি থেকে ধর্ষণ করছে না, ঘৃণা থেকে। যেমন ঘৃণা থেকে মানুষকে চড় থাপ্পড় মারে, সেইভাবে ধর্ষণ করছে। এটা কি বাস্তবোচিত? হ্যাঁ, হ্যাঁ, এটাই বাস্তবচিত্র, যে প্রচন্ড ঘৃণা থেকে, রাগ থেকে। বহু স্বামী আছে স্ত্রীকে জব্দ করার জন্য, বহু পাশের বাড়ির মেয়ে, মেয়ে ওকে পছন্দ করছি না, ওর নানাভাবে তাকে একটা জব্দ করার জন্য, তার উপর অত্যাচার করার জন্য আছে। কিন্তু আমি অসতী জীবনে ওদের একটা অন্যরকম দেখিয়েছি, সেটা সবসময় যে শাস্তিমূলক তা নয়, কিন্তু না, এইসব অসতী জীবনে ক্ষেত্রে বলছি না, শাস্তিমূলক। আমি বলছি ওই গল্পের কথা বলছি, পুতুল খেলা হ্যাঁ, এবং হ্যাঁ, একটি পুতুল খেলা একটু নতুন নতুন প্রেমের প্রেমের কাহিনী। কাহিনী। হ্যাঁ, হ্যাঁ। হুম। এখানে কিন্তু একদম যৌন আকুতি নেই, একটা প্রচন্ড না, রাগ, ঘৃণা, ঘৃণা থেকে দেখিয়েছে না, এইটা। এটা 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 খুব স্বাভাবিক। কিন্তু এইটা আমার সচরাচর আমার চোখে পড়েনি এইখানে। দুটো উপন্যাসের নিয়ে আমরা পরপর কথা বললাম, কারাবাস এবং অসতী জীবন। এইটাতে একজন মানে পরী, কারাবাসের নায়িকা, খুব সুন্দরী, পরী নাম থেকেও বোঝা যাচ্ছে। আর অসতী জীবনের যে নায়িকা, অনু, সে দেখতে একদম কুৎসিত বলা যেতে পারে। মানে কুৎসিত তো কেউই হয় না পৃথিবীতে, কিন্তু তুমি খুব সচেতন ভাবে এটা উল্লেখ করেছো, উচ্চপালি ইত্যাদি 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 যে বর্ণনাগুলো মানে দিয়েছো। সমাজ যে সমাজের যে সৌন্দর্যের স্টিগমাটা নির্মাণ থাকে, করে, হ্যাঁ, সেই সেইখান থেকে তুমি সমাজ যে তাকে, সৌন্দর্যের নির্মাণ করে, সেখান থেকেই ঠিক ঠিক, পরীকে সুন্দর এবং অনুকে অনুকে অসুন্দর দেখিয়েছি। অসুন্দর তুমি দেখিয়েছো, এবং দুজনেই কিন্তু যে কোনো কারণে হোক প্রগাঢ় যৌনতায় মেতে থেকেছে, আগে পরে যে কোনো কারণে হোক। আমি এখানে যৌনতাকে যেটা অস্ত্র জানতে, করেছে, হ্যাঁ হ্যাঁ, আমি যৌনতাকে অস্ত্র করেছে। পরিত অস্ত্র করেছে, আর এ হচ্ছে তার আত্মপরিচয়ের একটা মাধ্যম হিসেবে খুঁজে পেয়েছে অনু। তো এবার আমি এখানে যেটা জানতে চাইছি যে দুই নায়িকা, একজন সমাজের চোখে সুন্দরী আর একজন অসুন্দর। তা আমি বলতে চাইছি যে নারী সৌন্দর্যের সঙ্গে যৌনতা এবং নারীত্বের সম্পর্ক কতটা, এবং এই সঙ্গে জুড়ে দিই মেয়েদের যে মানসিক, মানে কনফিডেন্স, তার জন্য শরীরী সৌন্দর্যের আদৌ কোনো ভূমিকা আছে? থাকার কথা নয়, কিন্তু আছে। যে সুন্দর দেখতে বা সামাজিকভাবে যে সুন্দর, তাকে ছোটবেলা থেকে না ভীষণ প্যাম্পার করা হয়। তুমি সুন্দর, তুমি সুন্দর, তার আত্মবিশ্বাস থাকে প্রচন্ড। তার একই সঙ্গে সমস্যাও হয় পরবর্তীকালে, আবার একসঙ্গে সুবিধেও হয়। এবং অনেক সময় এই সুবিধেটা সে নিতে থাকে। এই সুবিধেটা নিতে থাকে মানেই যে সে যৌন সুখী এমন নয়, কিন্তু কিন্তু সে তার এই সৌন্দর্যকে অনেক সময় তার একেবারে অস্ত্র হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, যে পুরুষকে আকর্ষণের এবং পুরুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার অস্ত্র হিসেবে সে ব্যবহার করতে পারে। পারে বলছি, করে নয়, পারে। আর একই সঙ্গে যে সামাজিকভাবে অসুন্দরী, সে
কিন্তু একটু পিছিয়ে থাকে, কিন্তু সে যেখানে মনে করে তার সৌন্দর্যটা ওই রকম সৌন্দর্যটা কাজে আসবে না, সেখানে কিন্তু সে তাকে অন্যভাবে অর্জন করতে পারে। সেটা হয়তো যৌন সুখী সে হতেও পারে। এই সৌন্দর্যের সঙ্গে যৌন সুখী হওয়া আর না হওয়ার কোনো মানে জায়গা নেই, কিন্তু আত্মবিশ্বাসী হওয়ার জায়গা আছে। ছোটবেলা থেকে আমাদের দেশে কেন, হয়তো গোটা পৃথিবীতেই সামাজিক যে সুন্দর, সামাজিকভাবে তার আত্মবিশ্বাস যেখানে থাকে, আর সামাজিকভাবে যে অসুন্দর তার আত্মবিশ্বাস থাকে না, তাকে অন্যান্য দিকে আত্মবিশ্বাস সন্ধানের জন্য লড়তে হয়। অন্যান্য দিকে আত্মবিশ্বাস সন্ধানের জন্য লড়ে সে অনেক সময় অনেক এগিয়ে যায়, যে তথাকথিত ভাবে সামাজিক ভাবে দেখতে সুন্দরের চেয়ে। এইটা আমার দেখা। এটাই যে আমি লিখতে পেরেছি বা লিখেছি এরকম নয়, কিন্তু অনেক সময় নিজের অজান্তেও নিজের মনস্তত্ত্ব, একজন লেখকের মনস্তত্ত্ব লেখার উপর প্রভাব বিস্তার করে। নিশ্চয়ই। এবার চলে আসি তৃতীয় লিঙ্গের যৌনতার ক্ষেত্রে, কারণ তোমার লেখায় আছে সমকামিতার কথা আছে। আমি একটু আগেই বললাম পুতুল খেলা এবং এডুনি নতুন প্রেমের কাহিনী। তারপরে আমি আর ভালো ছেলে নই, এরকম অনেক গল্পের কথা আছে যেখানে তুমি সমকামিতার কথা বলেছ। এইখানে আমার একটা প্রশ্ন, তোমার ওই আগে যে গল্পটার কথা বললাম পুতুল খেলা এবং একটি নতুন প্রেমের কাহিনী, এখানে তুমি দেখাচ্ছ একটি মেয়ে, সে সমকামী নয়, কিন্তু তার যৌন অপ্রাপ্তি থেকে সে পরবর্তীকালে তার একটা যেন যৌন উন্মোচন ঘটে, সে সমকামী হয়ে যায়। এই যে যৌন অপ্রাপ্তি থেকে মানুষের একটা যৌন বোধের বদল ঘটছে, এইটা কি বিশ্বাসযোগ্য? এখন ঘটে অনেক সময়। এখন বিশ্বাস আমি করাতে পেরেছি কিনা, যদি না করাতে পারি তাহলে লেখক হিসেবে আমি অসমর্থ। না, সেটা হয়েছে, আমি কিন্তু আমি জানতে লেখার চাইছি যে মধ্যে বিশ্বাস করাতে পারছি কিনা, হ্যাঁ, না, একদম যৌনবোধের আমি বদল জীবকে ঘটে মানে বিশ্বাস করতে পারছি কিনা, না, সেটা দুটো তো পেরেছো, আছে। সেটা পেরেছো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবি, এখান থেকে আসলে পরের প্রশ্নে আমি যাব, সেটা এটাই তার তার শুরুয়াত বলতে পারো, যে মানে আমার বাস্তবে মানে আমার লেখাটা পড়ে আমার মনে হয় যে হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু এটা যৌন বোধের বদল অপ্রাপ্তি থেকে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমার প্রশ্ন। এবারে চলে আসি, আহ, আমি দেখেছি আমার যেটুকু পড়াশুনো আর কি, তাতে দেখেছি তোমার লেখার যে যৌন অভিব্যক্তি এবং অন্যান্য, আমি এখানে সচেতনভাবে লেখিকা শব্দটা ব্যবহার করছি, লেখকদের কথা বলছি না, আমি সাধারণভাবে দেখেছি মেয়েরা যখন যৌনতার প্রসঙ্গ আনেন, অধিকাংশ ক্ষেত্রে অবশ্যই সকলে নয়, এটা আড়ষ্টতা ফিল করে, কেউ কেউ আবার বেশি করে আরোপ করে দেন। আর যেটা আমার জানার, আমি দেখেছি তাদের লেখায় মানে তুমি ছাড়া অন্যান্য লেখিকাদের লেখায় যে যৌন অভিব্যক্তি যৌন অনুষঙ্গগুলো থাকে, সেটা পড়তে গিয়ে আমাকে আমার আমার সমস্যা হয় না। অর্থাৎ বলতে চাইছি আমার যৌনবোধের সঙ্গে মিলে যায়, কিন্তু তোমার লেখা যখন আমি পড়ি এবং যৌন প্রসঙ্গগুলো আসে, আমার যে এতদিনের লালিত যৌন চেতনা, যৌন বোধ, সেখানে বারবার ধাক্কা খায়, খটকা লাগে। কেন? আসলে দেখো, যৌন বোধও না আমাদের সমাজ তৈরি করে দেয়, সমাজ ফ্রেম তৈরি করে দেয়। হ্যাঁ, আর সেখান থেকেই আমরা ভাবি। আর আমি বলেছি তোমাকে যে আমি বারবার ফ্রেম থেকে বেরুনোর কথা ভেবেছি। ফ্রেম থেকে বেরুনোর জন্য বেরুনো নয়, আমি একটি নারীকে বা একটি পুরুষকে চিত্রিত করার জন্য তার জীবনকে নিয়ে ভেবে দেখেছি। কেউ একজন মানুষ অন্যজনের মতো নয়। প্রত্যেক মানুষ আলাদা। আর সত্যি কথা বলতে কি, যেহেতু আমি মেয়েদের মধ্যেই বেশি থেকেছি, মেয়েদেরকেই বেশি বন্ধু হিসেবে পেয়েছি ছেলেদের চেয়ে, কাজেই মেয়েদেরকে নিরীক্ষণ করা আমার পক্ষে সবচেয়ে সহজ হয়েছে। সেজন্য মেয়েদের যে যৌনতা,
এই যৌনতাটা আমি বুঝতে চেষ্টা করেছি। এই যৌনতা পুরুষের যৌনতার মতন একরকম নয়। এই যৌনতা একটু অন্য ধাঁচের, অন্য রকম। আমি হয়তো নিজে মেয়ে, আমি হয়তো পুরুষের যৌনতাটাকে অনুভব করতে পারি, কিন্তু আমি নারীর যৌনতাটাকে, আমার অনুভবটা অনেক গাঢ়। কিন্তু আমি আমি, এখানে বলি, আমি হ্যাঁ বলো। আমি কিন্তু লেখিকাদের কথাই বলছি, মানে আমি এবং লেখিকাদের, অন্যান্য লেখিকাদের লেখায় যৌন অভিব্যক্তির সঙ্গে আমার যৌনবোধের মিলে যায়। আমার যেটা এখন মনে হচ্ছে তোমার সঙ্গে কথা বলতে বলতে, তুমি একটু আগে বললে এখানে যে আমাদের যৌনবোধও মানুষ, মানে সমাজ ঠিক করে দেয়, একটা মানুষের যৌনবোধও সমাজ ঠিক করে দেয়। তাহলে কি, সাধারণভাবে ব্যতিক্রম থাকতেই পারে, যখন কোনো লেখিকা লিখছেন, যৌনতার প্রসঙ্গ আনছেন, তাহলে তিনিও কি কোট আনকোট সমাজ তৈরি করে দেওয়া যে যৌনবোধ, যেটা আসলে পুরুষতান্ত্রিক যৌনবোধ, যেটা আসলে পুরুষের যৌনবোধ, সেইটাকেই ফলো করছেন? তাই হয়তো আমার মতো পাঠকের পড়তে গিয়ে আমার মতো, আমার যৌন ভাবনার সঙ্গে মিলে যাচ্ছে, তোমারটা মিলছে না। দেখো, আমরা তো উপন্যাস ও পুরুষরা যেরকম উপন্যাস লেখেন আমরাও সেরকম লিখি, এরকম করে করেই তো চলেছে। সেরকম করে আমাদেরকেও যেরকম করে পুরুষ লেখকরা যৌনতা লিখতে শিখিয়েছেন তেমন করেই আমরা লিখেছি। আমরা নিজেদের মুখে আয়না ধরিনি, নিজেকে আলাদা করে চিনতে চাইনি। এই যে নিজেকে আলাদা করে চিনতে চাওয়ার মধ্যে রিস্ক আছে। তুমি হাততালি কম পাবে। তোমার নিজের পথে তুমি যদি যাও না, চেনা পথ নয় সেটা, যে পথ তোমার চেনা পথ নয় না, সে পথে কিন্তু তুমি খুব একটা আহ হাততালি পেতে পারো না, খুব একটা প্রশংসা পেতে পারো না। দেখবে বিয়ের কোণে একই রকম সাজানো হয়, তুমি সেখানে প্রশংসা করো, একই রকম মুখ, একই রকম। তুমি অন্যরকম কিছু হলে তোমার একটা ধাক্কা লাগে। একই ধরনের সিনেমার যে নায়িকারা একই রকমের সুন্দর হয়, একজন অন্যরকম সৌন্দর্যের আমরা কুড়ে আনতে পারি না। এই পথ কঠিন পথ। এই পথে সবাই কেন যাবেন? ওই এই ধাক্কাটা পথে তুমি বারবার দিতে চেয়েছো, তোমার এই সাহিত্য পথে যাবেন বারবার না। ওই ধাক্কাটা দিতে চেয়েছো এবং আয়নাটা তুলে ধরতে চেয়েছো। এখানে আমার এই যৌনতা প্রসঙ্গে শেষ প্রশ্ন, তোমাকে অভিযুক্ত হতে হয়েছে কখনো? হ্যাঁ, অভিযুক্ত হতে হয়েছে মানে এরকম অভিযুক্ত হতে হয়েছে, ঠিক যৌনতা নয়, কিন্তু আমি মাতৃত্বকে যে আমি সামাজিক মাতৃত্বের, মেয়েদেরকে যে সামাজিকভাবে মা করে তুলিনি, তার জন্য আমাকে খুবই আহ নিন্দিত হতে হয়েছে। আমার একটা গল্পের বইয়ের কথা মনে পড়ছে। সেই গল্পের বইটার নাম হচ্ছে মাতৃত্ব, ভালো মন্দ ভালো মায়ের গল্প। তোমার একটা গল্পের বই আছে, এবং সেখানে পয়লা মেয়ে বলেও একটি গল্প আছে। তো আমরা সাধারণভাবে মা বলতে, কেউ যদি কারোর একটা গল্পের বইয়ের নাম মা হয়, মাতৃত্ব হয়, তাহলে বোঝাই যায় যে যেন মাতৃত্বের জন্য একটা সিংহাসন এগিয়ে দিয়েছেন লেখক। এবং মা বলতে তো আমরা বুঝি এটা মানবী ব্যাপার, এটা ভালো ব্যাপার। তুমি যদিও সেটাও আইডেন্টিফাই করে দিয়েছো নামকরণের মধ্যে, মন্দ ভালো মায়ের গল্প, অর্থাৎ শুধু ভালো নয়, তুমি মানে মানে মহতী না, মা বলতে মহতী যে ব্যাপারটা বুঝি সেটাকে তুমি ধাক্কা দিয়েছো। একটু আগে বলেছিলাম যে ধাক্কা দিতেই তো তুমি এসছো। হ্যাঁ, সে পয়লা মেয়েটা কি এই গল্পেই, মানে এই সংকলনে ছিল পয়লা মেয়ে হ্যাঁ, গল্পটা? হুম, হুম, হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি সব? আসলে মা যে মানুষ এটা কেউ মনে করে না। মা যে মানুষ, তাকে যে রক্ত মাংস দিয়ে একটা জীবন দিতে হয়, সেটার থেকে যে মরে যেতেও পারে। হ্যাঁ, এবং তারপরেও তার
তার কেবল ভূমিকা পালন করাই সংসারে, একটা নির্দিষ্ট ভূমিকা পালন করাই সংসারে তার নিয়তি হয়ে যায়। আমি এটার বাইরের পৃথিবীটাকে, বাস্তবটাকে দেখাতে চেয়েছি। তুমি এখানে এক বৃদ্ধার মানে যৌবন আগমনের কথা বলেছো প্রেমকে কেন্দ্র করে। উম, এই এই পয়লা মে তুমি এই গল্পটার জন্যই কি তুমি মানে তুমি যে বললে না অভিযুক্ত হতে হয়েছিল এই মাতৃত্বের প্রসঙ্গে, এটা যদি একটু একটু ডিটেলে বলো। এইটার জন্য নয়, আমি সবচেয়ে বেশি হয়েছিলাম নিন্দিত হয়েছিলাম নঅর্থক বলে একটি গল্পের জন্য। তাও তো নঅর্থক নাম দিয়েছি, সদর্থক নাম দিইনি। হ্যাঁ, সেটাতে একটি মেয়ে, সে শ্বশুর বাড়িতে এসেছে, শ্বশুর বাড়িতে আসার পরে শ্বশুর বাড়িতে তাকে প্রচন্ড বিরোধিতার সামনে হতে হয়েছে, সেখানে তার কোনো জায়গা নেই। তারপরে সে যেদিন থেকে মানে সে কনসিভ করছে, সেদিন থেকে তার প্রতি ব্যবহার বদলে যাচ্ছে, তার খাওয়া দাওয়া সবকিছু। এটা হয়তো খুব স্বাভাবিক, কিন্তু এই মেয়েটার কাছে সেটা প্রচন্ড অপমান বলে মনে হয়েছে। যে তাহলে কি তার কোনো মূল্য নেই? সেই পরিবারের সন্তান ধারণ করছে বলেই তার যত যত কিছু মূল্য। এরপর সেই মেয়েটি, সে বাড়ির অজান্তে গিয়ে সে অ্যাবর্ট করে আসছে, বাচ্চাটাকে নষ্ট করে আসছে, ভ্রূণটিকে। হ্যাঁ, এই গল্পটা আমাকে সাংঘাতিক, বহু জনের কাছে আমি বহু নিন্দা বাক্য, মহিলাদের কাছ থেকে তো বটেই, আমি এটা শুনেছি যে এ তো সাংঘাতিক মেয়ে। যে- মানে অনেক হ্যাঁ, সময় গল্পের সঙ্গে তো ব্যক্তিকে মিলিয়ে দেওয়া হয় যে ঠিক ঠিক এটা। ঠিক। হ্যাঁ, তো এই আর কি, নঅর্থক গল্পটার জন্য আমি সবচেয়ে বেশি নিন্দিত হয়েছি। এই এই যে গ্রন্থ যে বইটা নিয়ে আমরা কথা বলছি মাতৃত্ব, মন্দ ভালোর মায়ের গল্প, এই সংকলনের সবকটা গল্পই কি মা কেন্দ্রিক? হ্যাঁ। এবার চলে আসি তোমার অন্য একটি উপন্যাসের কথা, উজ্জ্বল লালমণি। আমরা উজ্জ্বল নীলমণির কথা জানি, যারা বৈষ্ণব সাহিত্য নিয়ে একটু পড়াশোনা করেছি তারা জানি। তো তুমি এখানে বলছো উজ্জ্বল লালমণির কথা, তো নামকরণের মধ্যে কি উজ্জ্বল নীলমণি গ্রন্থের প্রভাব আছে? নিশ্চয়ই আছে। তোমার বক্তব্য কি? আসলে আহ, এই উপন্যাসটি লেখা হয়েছে যখন রাঢ়ে বর্গী আক্রমণ হয়। সেই বর্গী আক্রমণের সময়ে দুটো জায়গা, দুটো না তিনটে জায়গায় পাবলিক প্রোটেস্ট হয়, যেটা সেই সময় হওয়া খুবই আশ্চর্যজনক ছিল। কারণ সমস্ত রাজারা, নবাবরা, তারাই সেনাবাহিনীর অধিকারী ছিল এবং তারাই যুদ্ধ করত, মানুষ পালাতো, এটাই ছিল। পাবলিক প্রোটেস্ট হওয়া এটা ছিল না, কিন্তু 9 বছর ধরে প্রতি বছর বারবার করে বর্গী আক্রমণ হচ্ছিল, এবং ভয়ঙ্কর বর্গী আক্রমণ, যেটাতে প্রথমবার এসে সমস্ত মানে যত ধনরত্ন আছে সেটা লুট করা হতো, তারপরের বার এসে খাবার দাবার লুট করা হতো, ধান চাল সব, তারপরে এসে ঘরে আগুন দিয়ে দেওয়া হতো। এবং এখানে অজয় নদীর ধারে যে সমস্ত ব্যবসা কেন্দ্র ছিল, গঞ্জ ছিল, এবং খুবই উন্নত মানের ব্যবসা কেন্দ্র ছিল, সেগুলো জ্বলে পুড়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। এর জন্য ব্যবসায়ীরাই, তারা সমস্ত জনগণকে নিয়ে একটা প্রোটেস্ট করে, যুদ্ধ করে। তো এখানে সুপুর আর ইতন্ডা বলে দুটো গ্রামে বিতণ্ডা। হয়েছিল এটা। হ্যাঁ, এটা তখন আর গ্রাম ছিল না, তখন সে অর্থে বড় শহরই, সেই অর্থে সেই সময়কার বড় জায়গা ছিল। তো সুপুরে যিনি এটার নেতৃত্ব দেন, তিনি একজন বৈষ্ণব গুরু, আনন্দচাঁদ হুম। গোসাই। তো এই যে বৈষ্ণব গুরু, যার ছিল উজ্জ্বল নীলমণির মতন গ্রন্থ নিয়ে একেবারে অহিংস, হুম। যার করার অহিংস ভাবে জীবন কাটানোর যার কথা ছিল, তিনি করলেন সশস্ত্র আন্দোলন। আন্দোলন কেন বলবো, যুদ্ধ। এই জন্যই এখানে ওটা ধর্ম লাল সম্মানের হয়ে কথাও যায়। আছে।
না, ধর্ম সমন্বয় এই কারণে, যদি পাবলিকদের প্রোটেস্ট করতে হয় তাহলে ওই যে সময় অষ্টাদশ শতক, যে সময়ে এত হিন্দু থেকে বা অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে যাচ্ছে, মুসলমানরা আছে, শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব আছে, বৈষ্ণবদের মধ্যে নানা রকম উপসম্প্রদায় হয়ে যাচ্ছে, জাতিভেদ আছে, এতগুলো যে মানুষের মধ্যে পার্থক্য আছে, এই যে এদের যদি না মেলানো যায় তাহলে যুদ্ধটা করা যায় না। একসঙ্গে একটা জায়গায় একটা গ্রামকে গ্রাম সবাই মিলে লড়া যায় না। সেইটার কারণেই আছে। কেন কিভাবে হয়েছিল সেটার কথা ভেবেছি। সেটার কথা ভাবতে গিয়ে আমার মনে হয়েছে এই মিলন ছাড়া এই যুদ্ধটা করা যেত না। তুমি যে অজয় সেজন্যই চলা। নদীর তীরে দুটো সমৃদ্ধ নগরীর কথা বলছো, সুপুর এবং ইটন্ডা, হুম। এই দুটোর ঐতিহাসিক ভিত্তি আছে কিছু? হ্যাঁ, আছে, এবং এখনো তার ধ্বংসাবশেষও আছে। সেটা কোন জায়গায়? সে সুপুরে আছে। মানে সুপুরটা কোন ইত- কোন জেলায়, কোথায়, কোন সুপুরটা জেলায়? বীরভূমে, দুটোই বীরভূমে, অজয় আচ্ছা, নদীর ধারে। এটা বোলপুরের পাশেই সুপুর। আর ইতন্ডাটা আরেকটু যেতে হয়, পাঁচশোয়া বলে একটা জায়গা আছে তার পাশে। সেখানেও গড়ের মাঠ আছে, সেখানেও অনেক কিছু এখনো আছে, এবং কিংবদন্তি আছে, ঐতিহাসিকও অনেকগুলো মানে সূত্র আছে। হ্যাঁ হ্যাঁ, এবং তোমার এই উপন্যাসটাই সেই অর্থে, মানে কি বলবো, এটা প্রাচীন সময় ইতিহাসকে, যদিও তোমার ওই আসানসোলের শিল্পাঞ্চলকে নিয়ে লেখাও, কিন্তু সেটা অতটা প্রাচীন সময়কে নয়, কিন্তু এখানে একটা ঐতিহাসিক ভিত্তি আছে। আমি তোমার এবার আরেকটা উপন্যাসের কথা বলি, চলে আসি। সেই উপন্যাসের নামকরণে রবীন্দ্রনাথ ঠাকুর, যে শ্যামাকে রবীন্দ্রনাথ দেখেননি। সাধারণভাবে এইটা শুনলে মনে হবে যে রবীন্দ্রনাথ এবং শ্যামা এই শব্দ দুটো যদি পাশাপাশি উচ্চারণ করা হয়, আমাদের মতো সাধারণ যারা, তারা ভাববে শ্যামা নৃত্যনাট্যের কথা বলবে। কিন্তু এইখানে শ্যামা আলাদা। এখানে যোগাযোগ উপন্যাসের একটি চরিত্র, খুব গুরুত্বপূর্ণ চরিত্র একেবারেই নয়, অন্তত যে প্রধান চরিত্রগুলো তার মধ্যে পড়ে না, মানে মধুসূদন, কমু বা বিপ্রদাসের মতো নয়। তো সেই পরিবারের একটি মেয়ের কথা তুমি এখানে বলেছো। আমার প্রথম এখানে প্রশ্ন, তুমি যেহেতু বাংলা সাহিত্যের ছাত্র, আরো বেশি করে শান্তিনিকেতনে পড়াশোনা, ফলে তোমাকে কৈশোরেই যোগাযোগ উপন্যাস পড়তে হয়েছিল। পড়েছিলে তো যোগাযোগ হ্যাঁ, উপন্যাস কৈশোরে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো তখন থেকে কি তোমার শ্যামার প্রতি কৌতূহল তৈরি হয়েছিল? না, আমার কৌতূহল তৈরি হয়েছিল কুমুদিনীর প্রতি। যে কুমুদিনী যে সন্তান নিয়ে চলে এলেন মধুসূদনের পরিবারে সন্তান সমেত, এ বাঁচবে কি করে, এরপরে এখানে কি রকম তার জীবনযাপন হবে মধুসূদনকে সঙ্গে নিয়ে, এটা আমি ভেবেছিলাম। এবং আমি এটা নিয়েই প্রথমে উপন্যাস লেখার কথা ভেবেছিলাম, আমি লিখেও ফেলেছিলাম 100 পৃষ্ঠার মতো। আচ্ছা, কিন্তু তারপরে আমার আর এগুতে পারিনি উপন্যাসটা, তারপরে দীর্ঘদিন পড়েছিল। তারপরে আমার মনে হয়েছে শ্যামারা কিভাবে থাকে। শ্যামারা তো ছিল, এটা 19 শতকের ঐতিহাসিক উপন্যাস, শ্যামাদের জীবন। এ জীবন ভয়ঙ্কর। এরা ঘরে, এদেরকে মানে ঘুষকি বলা হতো খারাপ শব্দে। হ্যাঁ, এই শব্দটা এখন চলে গেছে কারণ শব্দটা আর হয় রিপিট না। করবে, শব্দটা রিপিট করবে? ঘুষকি, এর ঘর বেশ্যা, আচ্ছা, এদের ঘর বেশ, বাড়িতে রাইট। ঘর বেশ্যা। তা ঘর, এদেরকে কিভাবে এরা বড় হতো, যে যে যার অল্প বয়সে স্বামী মারা গেছে, যাকে তার দেওর ভাসুর এদের উপর নির্ভরশীল হয়ে থাকতে হতো, তারা কিভাবে থাকতো, এই কথা যখন মনে হয় তখন মনে হয় এ কুমুদিনীর বিপরীত চরিত্র কি আদৌ না তার সমতা আছে কুমুদিনীর সঙ্গে, একই রকম, যন্ত্রণায় ব্যথায় একটা কোথায় সমতা আছে। একই রকম হয়ে যায়। এটা 19 শতকের ইতিহাস, কারণ আমি তো এই উপন্যাসে ওখানেই শেষ করিনি। এখানে শ্যামার আত্মপরিচয়ের সন্ধান দেখিয়েছি, শ্যামাকে ওই বাড়ি থেকে শ্যামা চলে যাচ্ছে এবং তারপরে শ্যামার সন্তান হচ্ছে,
এবং যে সন্তানকে সে কুমুদিনীর আদলেই মানুষ করতে চাইছে, কিন্তু সে কি কুমুদিনী হয়ে উঠছে, না সে অন্যরকম হয়ে উঠছে। তোমার কি মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর অবিচার করেছেন চরিত্রটার প্রতি? আসলে কুমুদিনী চরিত্রটা তো একটা টাইপ চরিত্র। হ্যাঁ, কুমুদিনী ওনার পরিবারের মধ্যে এত সমস্যা ছিল রবীন্দ্রনাথের মেয়েদের নিয়ে, সেসব জায়গা থেকে যোগাযোগটা উঠে এসছে বলে আমি মনে করি। এখন রবীন্দ্রনাথ যে ধরনের ভাবনার মানুষ, তার পক্ষে শ্যামাকে সহ্য করা মুশকিল ছিল। এবং আমার অবজারভেশন যেটা মনে হয়েছে, এক্ষুনি কথা বলতে বলতে মনে হচ্ছে, রবীন্দ্র সাহিত্যে একমাত্র সুন্দরী নারী কিন্তু কুমু। আর আর কোনো সুন্দরী কিন্তু নেই, মানে কুমুর যে আর এত বর্ণনা, বড় আর শ্যামার মতন কুৎসিত আর কেউ নেই। উৎসাহ কেউ নেই, সেটাই বলছে। হ্যাঁ, এবং শ্যামার মতন শ্যামার মতো এত কুৎসিত করে, শ্যামা এবং মধুসূদনকে উনি দুজনকেই এত কুৎসিত করে তৈরি করেছেন, এরকম যত্ন নিয়ে হ্যাঁ, কুৎসিত করা খুব কঠিন। হয়তো সেই কারণেই কুমুকে এত সুন্দর করে তুলে, মানে এবং বাস্তবজিত লাগে না। মানে একমাত্র আমার যেটা মনে হয়েছে রবীন্দ্র উপন্যাসে, কুমুকে কোথায় যেন একটা মোমের পুতুল পুতুল লাগে, এটা টাইপ আর্টিফিশিয়াল চরিত্র, লাগে, এটা হ্যাঁ এটা ভীষণ কৃত্রিম টাইপ। লাগে, ভীষণ টাইপ চরিত্র। এখানে এটা বলার যে তোমার ফেসবুক পোস্ট আমি যেটুকু যা দেখি, সেখানে রবীন্দ্রনাথে তুমি লগ্ন হয়ে আছে এবং কথা বলতে বলতে বারবার আসছে তার একটা কারণ। এবং তুমি শান্তিনিকেতনে পরবর্তীকালে স্থায়ীভাবে, মানে বোলপুরের তুমি বাসিন্দাও হয়ে গেছো। এইখানে আরেকটা যে আমার জানার ইচ্ছে, যে এই উপন্যাস ছাড়া রবীন্দ্রনাথকে ছুঁয়ে, রবীন্দ্রনাথের অনুষঙ্গে, রবীন্দ্র সাহিত্যের অনুষঙ্গে আর কোনো কিছু লিখেছো বা লিখবার কথা ভাবছো? না না, একটা আছে কেবল, মনে মনে যা পড়ছে তাতে আমি একবার একটা চিঠি লিখি, চিঠি আছে আমার। সেটা হচ্ছে যে পোস্টমাস্টারের রতন আর মেঘরৌদ্রের গিরিবালা, এরা দুজনেই তো অদ্ভুত রকম সম্পর্ক রবীন্দ্রনাথ দেখিয়েছে। ওই সে সম্পর্ককে কি বলা যায় আমরা জানি না, নানান রকম সমালোচক নানা রকম বলেছেন। তো এই গিরিবালা আর রতনের মধ্যে চিঠিপত্র চলছে তাদের পরবর্তী জীবন নিয়ে, এটা একটা লেখা আছে। না না, এটা কি তোমার মানে একটা চিঠি নাকি, মানে অনেকগুলো চিঠি অনেকগুলো সাজিয়ে? চিঠি, হ্যাঁ অনেকগুলো চিঠি, রতন গিরিবালাকে লিখছে, গিরিবালা রতনকে লিখছে। এটা কি বই আকারে বেরিয়ে গেছে? এটা ওই অহনা বিচিত্রা বলে একটা বই আছে আমার, হ্যাঁ 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 হ্যাঁ। সেই বইয়ের মধ্যে আছে। আচ্ছা, মানে এটা ধরো মানে পত্রোপন্যাস টাইপের আর কি, এটা ছোট আকারের। উপন্যাস নয়, মানে উপন্যাসের আয়তনের দিক দিয়ে ওটা না উপন্যাস না, নয়। আয়তনের দিক হ্যাঁ, দিয়ে হ্যাঁ, কিন্তু কিন্তু মেজাজটা যেমন, ওই রকম, মেজাজটা ওই যেমন রকম। আমার আরেকটি আছে যে কিরণময়ীর চিঠি, কিরণময়ী চরিত্রহীনের কিরণময়ী সে হ্যাঁ হ্যাঁ। শরৎচন্দ্রকে চিঠি লিখছে, মানে আচ্ছা আচ্ছা। চরিত্র চিঠি লিখছে আর কি হ্যাঁ লেখককে, যে হ্যাঁ হ্যাঁ, আমাকে কেন এরকম করে তৈরি করলেন, আমি এরকম নই। মানে অভিযোগ করছে ওই একই উপেক্ষিত, মানে অবিচার করা হয়েছে তার প্রতি, না তার মনে না, হয়েছে। সে তারপরে নিজের জীবন কিরকম করে সাজিয়েছে সেটাও বলছে, হ্যাঁ হ্যাঁ। যে সে দিবাকরকে বিয়ে করেছে সে বলছে। এবার চলে আসি তোমার আরেকটি উপন্যাসের কথা। তো সেইটা হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট। তার আগে আমি আরেকটা কথা বলি। তোমার একটা ক্যালেন্ডার বেরিয়েছিল, তুমি বিভিন্ন সময় লিখতে ট্রেনে, তুমি ট্রেন যাত্রীর কর্চা বলে তুমি বিভিন্ন সময় সমাজ মাধ্যমে লিখেছো, এবং একটা করে ছবি দিয়ে এখনো এখনো তুমি ট্রেনে যাতায়াতের সেই বর্ণনা লেখো। সেখান থেকে তুমি ট্রেন যাত্রীর কর্চা বলে একটা ক্যালেন্ডার প্রকাশিত হয়। তারপরে তুমি লেখো তোমার বোধহয় এটাই সবচেয়ে আগে, মানে সাম্প্রতিক লেখা, লেডিস কম্পার্টমেন্ট। না না, এই আচ্ছা, তো সাম্প্রতিক চিত্রাঙ্গন। লেখা নয়, এটা অনেক আগেই লেখা। আচ্ছা, এটা বোধহয় লাস্ট, বোধহয় তোমার যে শ্যামাকে রবীন্দ্রনাথ দেখেননি, হ্যাঁ, ওটাই আমার শেষ এটাই লেখা। শেষ, তার আগে। হ্যাঁ, তো যাই হোক তার এই আগে তুমি, এটা তোমার এই উপন্যাসটা তোমার অসতী জীবনেরও আগে লেখা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এখানে আমার যেটা জানার, সেটা ওই ট্রেন যাত্রীর
করচাই কি লেডিস কম্পার্টমেন্টের পূর্ব প্রস্তুতি? ট্রেন যাত্রীর খরচা আমি অনেক পরে লিখেছি, মানে পরে, কারণ তখন মোবাইল অনেক বেশি ব্যবহার করেছি, কিন্তু লেডিস কম্পার্টমেন্ট তার আগে বেরিয়ে গেছে? তার আগে বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কি তোমার ওই বোলপুর থেকে বর্ধমান যাতায়াতের নাকি অন্য কোনো হ্যাঁ হ্যাঁ, জায়গা? বোলপুর থেকে যে বর্ধমানে আমি যাই, লেডিস কম্পার্টমেন্টে আমি যাই, এ আমাকে অনেক সুযোগ করে দিয়েছে বিচিত্র রকম মেয়েদের সঙ্গে মেশার। সে ভিখারি থেকে আরম্ভ করে, সে প্রস্টিটিউট থেকে আরম্ভ করে, সে আহ, শিক্ষিকা কি নানান রকম জায়গায় কাজ করে যেসব মেয়েরা, তাদের সঙ্গে মেশার একটা সুযোগ করে দিয়েছে, একটা চলন্ত বৈঠকখানায় আর কি। কাজেই সেইটা আমি লিখেছি, কিন্তু এটা তথ্য নয়, এটা উপন্যাসে। হ্যাঁ, এটা উপন্যাস, বোঝাই হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লেডিস কম্পার্টমেন্ট তথ্য নয়, ঠিক একইভাবে যে শ্যামাকে রবীন্দ্রনাথ দেখেননি সেটা হচ্ছে রবীন্দ্র সাহিত্যের আলোচনা নয়, না, কিন্তু সেটাও উপন্যাস। কিন্তু রবীন্দ্র সাহিত্যের তোমার মতো করে একটা ব্যাখ্যা করেছে, যাই হোক, একটা চরিত্রকে নিয়ে। এইখানে তুমি বললে যে ওই লেডিস কম্পার্টমেন্ট তোমাকে অনেক কিছু দিয়েছে, নানান রকম বিচিত্র ধরনের মেয়েদের তুমি দেখতে পেয়েছো, নারীদের। তো এখানে আমার একটা প্রশ্ন, যে তোমার পেশা তোমার লেখাকে কতটা সাহায্য করেছে, অথবা বিরোধ মানে পেশা, ক্ষতি হ্যাঁ, করেছে? পেশায় তো থাকতে হতো, কারণ পেশায় না থাকতে হলে আমি তো সেই টাকা পয়সা পেতাম না যে টাকা পয়সা দিয়ে আমি লিখতে পারি। আমাকে সময় কিনতে হয়েছে লেখার জন্য। আচ্ছা, কাজে আমি পেশার কাছে ঋণী, কারণ আমি যে টাকা পেয়েছি সে টাকা দিয়ে আমি অন্যের শ্রমকে কিনেছি। আমি তার জন্য সময় পেয়েছি লিখতে, কারণ লেখা আমাকে অন্য কোনো ভাবে টাকা পয়সা দেয়নি। এবং আমি যেহেতু নিজের মতন লিখবো, অন্য কারোর মতন লিখবো না, সেজন্য তো আমাকে একটা অন্য আহ ভিন্ন ধর্মী পথে চলতে হয়েছে। সেটার জন্য পেশা আমার গুরুত্বপূর্ণ হয়েছে। কিন্তু আলাদা করে এখনো পর্যন্ত, যদিও আমি লিখবো ভাবি, কিন্তু এখনো পর্যন্ত আমি পেশা সংক্রান্ত কোনো উপন্যাস লিখিনি না, আমি বা সেটা ছোট বলছি না, আমি গল্প আরো লিখিনি। সুনির্দিষ্ট করে বলি। আমি বলতে চাইছি, তুমি যদি এই অধ্যাপনার পেশা না না অন্য কোনো পেশা হতো, তাহলে কি তোমার লেখার ক্ষেত্রে সেটা সুবিধে হতো না অন্তরায় হতো? আমি তুমি এই বলতে পেশায়, পারছি না। আমি এই পেশাটাকে কোনো গুরুত্বপূর্ণ বলে মনে করি না। এটা এটা দিয়ে আমার লেখার জগতের সঙ্গে এই পেশার কোনো সম্পর্কই নেই। কিন্তু এটাকে গুরুত্বপূর্ণ মনে করছো যে তোমার চাকরির স্থলে যাতায়াতটা ট্রেনে তুমি হ্যাঁ, গিয়েছো বলে। আমি, যদি হ্যাঁ, এটা নিশ্চয়ই এই করো, নাহলে হ্যাঁ এই হ্যাঁ উপন্যাসটা এই বেরোতো না অন্তত। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই আমি অনেক মানুষ দেখার সুযোগ পেয়েছি, মানে হ্যাঁ, হ্যাঁ। ট্রেনের টিকিট কেটে মানুষ দেখতে যাই। মানে রিটায়ারমেন্টের পরেও তোমাকে মাঝে মাঝে ওই ডেলি প্যাসেঞ্জারি করতে হবে। না, সেটা হয় না, হবে না, কেন হবে না? না, প্রতিদিন আমি না গেলে সম্পর্ক তৈরি হয় না, ঠিক, সম্পর্ক তৈরি না হলে চেনা যায় না। মানে সুনির্দিষ্ট তাহলে ট্রেন এবং মানে কম্পার্টমেন্টের যে জায়গা, তাহলে সুনির্দিষ্ট একটাই সুনির্দিষ্ট, কম্পার্টমেন্ট, একই, একই, যে তাহলে তো লোকেরা সম্পর্ক তৈরি হবে না। না, সম্পর্ক, যে মেয়েরা যাচ্ছে ধরো, হ্যাঁ হ্যাঁ, তাদের এখানে কেউ বস নেই, আচ্ছা তাদের আচ্ছা। শ্রেণী পরিচয় নেই, তারা উন্মুক্ত হতে পারছে এই সময়টাতে, এই সময়টায় তাদের কাজের চাপ নেই, এই সময়টা তারা ভয়ানক উন্মুক্ত। আমি এবার তোমার অন্য একটি বইয়ের কথায় আসি। তোমার দুটো আখ্যান আদিবাসীদের নিয়ে লেখা, একটা হচ্ছে বেগুনি ঘোড়ার সওয়ার, একটা যদি একে রূপকথা বলি। বইটার নাম সম্ভবত বেগুনি ঘোড়ার সওয়ার, সেখানে দুটো আখ্যান আছে। এই দুটো কি উপন্যাস, মানে তুমি কিভাবে হ্যাঁ, দেখতে দুটো চাও? দুটো উপন্যাস আছে ওটার, ওই বইয়ের মধ্যে, আর দুটো ছোট গল্প আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবগুলোই আদিবাসীদের জীবন নিয়ে লেখা। এবং তুমি আদিবাসীদের, সেই মূলত ওরা শান্তিনিকেতন কেন্দ্রিক, মানে তুমি যেখানে থাকো সেই যে আদিবাসী পল্লী, তাদের কেন্দ্র করে। হ্যাঁ, তাদের কেন্দ্র করে আসলে এখানে একটা সভ্যতার সংকট আছে।
যে সভ্যতার সংকটটা আমি ওদের সঙ্গে না মিশলে, ওদের কাছে না গেলে বুঝতে পারতাম না। সেটা হচ্ছে আমাদের মতন লোক, সভ্যতা গর্বী লোক অথবা সভ্যতা দুষ্ট লোক, আমরা ওদের কাছাকাছি এসে গেছি। আর ওদের নিজস্ব সংস্কৃতি আছে, ওরা না পাচ্ছে নিজের সংস্কৃতিতে মগ্ন হতে, না পুরোপুরি এই দুষ্ট সংস্কৃতির মধ্যে প্রচন্ড আহ্বান সত্ত্বেও পুরোপুরি জড়িয়ে যেতে পারছে না। এই যে সংকট, এই সংকটে তারা প্রতিনিয়ত মরছে। এই ভয়ঙ্কর যে অবস্থা, এই অবস্থাটার কথা আমি দেখিয়েছি। আমি এখানে একটা প্রশ্ন করি, যেহেতু তুমি এই অভিজ্ঞতা আছে, আমি যে সময়ের হাত ধরে আদিবাসীদের জীবন, বিশেষ করে আদিবাসী মেয়েদের জীবনে বিশেষ কোনো পরিবর্তন এসেছে বলে তুমি মনে করছো? একটা পরিবর্তন হয়েছে যে এখন আমি তো সব দেখিনি, আমি শহরের পাশে থাকা আদিবাসী পল্লীগুলোকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং সেই আদিবাসী পল্লীর মেয়েরা যে পড়াশোনা করতে পারছে, অনেক দূর যেতে পারছে, এটা হচ্ছে না। কিন্তু তারা বিভিন্ন রকম কাজে যেতে পারছে, তাদের হাতে পয়সা হচ্ছে। হ্যাঁ, সেই দিক দিয়ে তারা আহ একটু মানে তাদের ক্ষমতা হচ্ছে। কিন্তু ক্ষমতা হওয়ার পর তার প্রয়োগও যে খুব যথাযথ হচ্ছে তা নয়। শেষ পর্যন্ত তারা তারাও পুরুষদের হাতে বন্দী হচ্ছে নানান ভাবে। সেটা হয়তো আদিবাসী পুরুষদের নয়, সেটা যে আমাদের সভ্যতা দুষ্ট পুরুষদের হাতের পুতুলে পরিণত হচ্ছে। এখানে তোমার আরেকটা বইয়ের কথা বলি, বইটার নাম হচ্ছে কাঁথা ফোড়ের গ্রাম। তো এইটা কি ধরনের বই, যদি একটু বলো। কাঁথাফুলের গ্রাম বইটা হচ্ছে যে একটা সময়ে শান্তিনিকেতনকে কেন্দ্র করে পুরো বীরভূমে, মুর্শিদাবাদ পর্যন্ত এই অঞ্চলে কাঁথা স্টিচের কাজের রমরমা হয় এবং এর ব্যবসা শুরু হয়। এবং এই ব্যবসার জন্য অনেক প্রান্তিক মেয়েরা এই কাঁথা স্টিচের কাজ করে তারা বাইরে বেরোয়। তারা কলকাতা যায়, তারা দিল্লি যায়, নানা রকম যায়, তারা বিভিন্ন হাটে বসে, তারা বাড়ির গণ্ডিটা ছেড়ে বের হয়। এই যে তাদের ক্ষমতায়ন, এই ক্ষমতায়নের রূপটা ঠিক কিরকম সেটা আমি দেখিয়েছি। একজন প্রাবন্ধিক আর একজন উপন্যাসিক যে লেখে, তার মধ্যে একটু ফারাক তো থাকে। কারণ প্রাবন্ধিককে অনেক খুঁটিনাটি জিনিস দেখাতে হয় না, না দেখালেও চলে। কিন্তু একটা উপন্যাসিককে সে কি খাচ্ছে, কিরকম জামা কাপড় পরছে থেকে শুরু করে তার যৌন জীবন কেমন, তার প্রেম কেমন, তার বেরুনোতে তার কিরকম নতুন সমস্যা হচ্ছে, সবই দেখাতে হয়। এটা কি কাজেই তোমার ক্ষমতা, উপন্যাস? উপন্যাস। ও আচ্ছা। হ্যাঁ, এবং ক্ষমতায়নটা কিরকম সেটা আমি এখানে দেখিয়েছি। আর তার সঙ্গে আর একটা বিষয় আছে, এই ডিজাইনের ইতিহাস দেখিয়েছি। আমাদের যে সাবেক মা দিদিমার তৈরি যে কাঁথা, তার সঙ্গে তো এই কাঁথা স্টিচের জামা কাপড়ের ডিজাইনের ফারাক আছে। তো এই ফারাকের ইতিহাসটা কিরকম, এই ফারাকটা কিভাবে তৈরি হলো, ব্যবসার ইতিহাসটা কেমন, ব্যবসাটা কিভাবে হলো, এই পুরো ইতিহাসটা ওখানে আছে। এই পুরো গবেষণাটা আর কি উপন্যাস হিসেবে আছে। আচ্ছা, তো অহনা বিচিত্রার কথা বলছিলে, তোমার বিভিন্ন রকম লেখার সংকলন। আমি একটু চট করে একটু বলে যাই। তোমার 5 কথা বলে একটি নভেলের সংকলন আছে। আর চুপকথা রূপকথা তো বোধহয় গল্পের বই। হ্যাঁ, এখানে কি রূপকথার গল্প আছে নাকি? রূপকথারই গল্প, কিন্তু সবকটাই রূপকথা রূপকথার গল্প। ফর্মে একদম সামাজিক গল্প, কিন্তু সেটা ফর্মটা রূপকথার। তোমার আরেকটি বইয়ের কথা বলি, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে তোমার একটি সংকলন বই গ্রন্থ আছে।
এটা কি তোমার পিএইচডির গবেষণা গ্রন্থ? হ্যাঁ, হ্যাঁ। আমি একদম শেষ দিকে চলে এসেছি, শেষ দুটো প্রশ্ন। শেষের প্রথম প্রশ্ন, অনেক সময় আমরা দেখেছি যে পাঠক লেখকের লেখা পড়তে পড়তে নিজেকে কেউ আইডেন্টিফাই করে ফেলে, দিয়ে অনেক সময় চড়াও হয় লেখকের কাছে। এরকম অভিজ্ঞতা আমার আছে, মানে আমার, মানে আমি তো লিখি না, কিন্তু আমার চেনা জানার মধ্যে এরকম ঘটেছে। কেন আমাকে নিয়ে, আমি এই কথাটা বলেছিলাম সেদিন, এরকম আপনি আবার লিখলেন, ইত্যাদি ইত্যাদি। তো এরকম কোনো অভিজ্ঞতা তুমি শেয়ার করবে? একটা অভিজ্ঞতা আছে আমার, সেটা হলো আমি একটা গল্প লিখেছিলাম। আজকাল এই গল্পটা বেরোয়। গল্পটা বিশেষ কিছু ছিল না, গল্পটা ছিল একটি মেয়ে স্কুটার করে যায় স্কুলে, তার জীবনে খুব একটা মানে সুখী সে দম্পতি, সুখী তার জীবন নয়। তো সে একটা বাগানের পাশ দিয়ে যায়, বাগানে দেখেই খুব সুন্দর সুন্দর গাছ ফুল এসব, আর বাগানে একজন বৃদ্ধ লোক আর একটা তার যুবক ছেলে, এরা বাগানটা করে। সে যুবকটিকেও দেখে, বৃদ্ধকেও দেখে, দেখে দেখে তার মনে নানা রকম যেমন কল্পনা হয়, ফ্যান্টাসি হয়। তারপরে সে একদিন ফুল চায়, সরস্বতী পুজোর সময়, তার স্কুলের সরস্বতী পুজোর সময় ফুলও সে দেয়। তারপরে হঠাৎ একদিন সেই বাড়িতে একটু দেখছে অনেক লোকজন, তখন জানে যে বৃদ্ধ লোকটি মারা গেছে। এবং তারপরে সে শুনতে পায় যে যে ছেলেটি তাকে ফুল দিয়েছিল, যে ছেলেটিকে নিয়ে তার একটু ফ্যান্টাসি ছিল, সে ছেলেটি আসলে বদ্ধ উন্মাদ। এবং তারপরে সেই ছেলেটিকে, সেই উন্মাদ ছেলেটিকে সে কোনো একটা পাগলা গারদে দিয়ে দেওয়া হয়। এই খবরটা সে শোনে। গল্পটা এইটুকু, বিশেষ কিছু নেই। তারপরে এক ভদ্রলোক আমাকে ফোন করে। ফোন করে প্রথমে তিনি বলেন যে আমার মক্কেলকে নিয়ে যে আপনি লিখেছেন গল্পটা ইত্যাদি, এটা কেন লিখলেন, কি ব্যাপার লিখলেন? তা আমি বললাম যে আমি তো কাউকে নিয়ে লিখিনি, আর সম্পূর্ণ এটা একদম বানানো ঘটনা। তো বলছে বানানো ঘটনা? হ্যাঁ, বানানো ঘটনা। তারপরে আবার কয়েকদিন পর তিনি ফোন করেন। তিনি বলেন যে আপনি যেটা লিখেছেন সেটা সত্যি, কিন্তু ছেলেটা সম্পূর্ণ পাগল ছিল না। আমি বললাম এটা আমি শুনতেই চাই না, কারণ এটা পুরোটাই বানানো ঘটনা। বলছে আপনি প্রেসিডেন্সি কলেজে পড়েননি? আমি কলকাতাতেই থাকিনি কোনোদিন, প্রেসিডেন্সি কলেজে কি পড়বো? বলছি সে কি? তাহলে কি আপনি বলবেন যে তালের ওপর কাকটা বসলো আর তালটা পড়ে গেল, এমনই কাকতালীয়? হ্যাঁ, এই ঘটনা ঘটেছে। তারপরে আমি বললাম না, বলে আমি ফোন কেটে দিলাম, কারণ ভয়ও পাচ্ছিলাম একটু বিপদ এরকম মানে আসছে। মক্কেল, মানে তারপরে উকিল ফোন করেছে, মক্কেল শব্দটা বলেছে মানে উকিল ফোন করেছে। উকিল প্রথমে মক্কেল বলেছিলেন, তারপরে সে নিজেই বলছেন আমি। তারপরে তিনি একটা বিরাট চিঠি দেন আমাকে। চিঠি দিয়ে বলেন যে আমি খোঁজ খবর নিয়ে জানলাম যে আপনি আপনার সত্যি আপনার সঙ্গে যোগ ছিল না, কিন্তু এটা সম্পূর্ণ আমার নিজের ঘটনা। হ্যাঁ, আপনি কি করে এটা লিখলেন? বলে যে মেয়েটিকে নিয়ে আমি মেয়েটির সম্পর্কে লিখেছি, উনি বলছেন ওই মেয়েটির একটা ছক পাঠিয়েছেন, জন্ম ছক। এবং ওখানে যে আমার ফেসবুকে তো আমার জন্মের তারিখ টারিখ দেওয়া থাকে, ওই অনুযায়ীও আরেকটা ছক পাঠিয়েছেন এবং বলে দেখিয়েছেন যে দেখুন এটার সঙ্গে কত মেলে আপনার। এ খুবই অদ্ভুত ব্যাপার। শেষ প্রশ্ন, এখন কি লিখছো? এখন লিখছি না, ভাবছি। লেখার প্রস্তুতি চলছে? হ্যাঁ, প্রস্তুতি চলছে। ওকে, তোমার এই প্রস্তুতি থেকে আবার একটা চমৎকার কোনো লেখা প্রকাশিত হোক, আমরা তার অপেক্ষায় থাকলাম। অহনাদি, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে, কথা বলে। ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, এবং তোমার আগামী সাহিত্য জীবনের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে। আর আমাকে শুভেচ্ছা জানাও, আশীর্বাদ করো যেন লিখতে পারি। এখন লেখা ছাড়া তো আর কিছুই সেভাবে পারি না। এবং সেই লেখাগুলোই এক একটা ওই যে সামাজিক যে স্টিগমা, সমাজ তৈরি করে দেওয়া যে স্টিগমা, সেটাকে ভাঙতে ভাঙতে যাওয়া, তোমার লেখা মানে সেটাকে ভাঙতে জানি ভাঙতে না, যাওয়া। আসলে নিজে যা লিখি সেটা সবসময় নিজের কাছে বুঝি না। লেখা যখন আনন্দে লিখি, তারপর সেটা অন্যের জন্য হয়ে যায়। তখন প্রত্যেকে যে পাঠক পড়ে, সে পাঠকই তখন এক একজন স্রষ্টা, লেখক মরে যায়।
আমি অন্তত তাই মনে করি। এবং আসলে একজন একটা প্রকৃত সাহিত্যের কাজই হচ্ছে পাঠককে স্রষ্টা করে তোলা। যেটা প্রকৃত সাহিত্য সেটাই তো করে। যাই হোক, ভালো লাগলো, ভালো থেকো। উম তোমরাও ভালো থেকো। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার।